আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমার লাইভ ক্লাস ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং আমার লাইভের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে কাইন্ডলি একটু সেন্ড করে দাও। হ্যাঁ, আমাদের যে লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে, মানে লাইভের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে দাও। তো আজকে আমরা গতকালকে ক্লাস থেকে যা আমরা শিখছি, জড়তার ভ্রামক এবং হচ্ছে কৌণিক গতি, গত লাস্ট কয়েকটা ক্লাস জুড়ে আমরা যেগুলো শিখছিলাম, তো ওইগুলোর হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখবো, ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো, সব কিছু দেখবো আমরা ইনশাল্লাহ। অনেক কিছু দেখবো আজকে আমরা, অনেক কিছু মানে পড়াশোনা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা অনেকটাই ভালো লাগবে, ম্যাথমেটিক্যাল পোর্শন অনেক বেশি, এবং থিওরিগুলো আমরা প্রয়োগ দেখবো, থিওরির প্রয়োগগুলো আমরা দেখবো। তো একটু আমরা শুরু করি ক্লাসটা, এবং তোমরা একটু আমাকে জানাও যে আমার ভয়েস, তারপর হচ্ছে সব কিছু ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, ঠিক মতন সব কিছু দেখা যাচ্ছে কিনা, আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, ব্লার ইস্যু প্রবলেম আছে কিনা এটা আমাকে জানাও। আম্মু তোমার মোবাইলটা দিও তো, আম্মু তোমার মোবাইলটা দিও। আচ্ছা, তো একটু জানো তো, আমি শুরু করে ফেলবো। হ্যাঁ, আম্মুর মোবাইল। ওকে, সবাই চলে আসো, আমি একটু চেক করি সবাই আমরা ঠিকঠাক মতন আসতেছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, রেগুলারিটি মেনটেন করো, লাইভ ক্লাসগুলো দেখো, না হলে অনেক বেশি জমে যাবে এবং পরে তুমি আর কাভার করার জন্য সময় কুলায় উঠতে পারবে না। কারণ শেষ দিকে কিন্তু তোমার বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো কিন্তু পড়তে হবে। তখন তোমার যদি এই গ্যাপগুলো থেকে থাকে, তুমি কিন্তু এগুলো পূরণ করতে পারবে না। আবারও বলতেছি, বলতে পারো ওয়ার্নিং টাইপ বলতেছি। ওকে, রেগুলারিটি মেনটেন করো, লাইভ ক্লাসগুলো দেখো, না হলে অনেক বেশি জমে যাবে এবং পরে তুমি আর কাভার করার জন্য সময় কুলায় উঠতে পারবে না। কারণ শেষ দিকে ওকে, এরপর চ্যাপ্টার 8 শুরু করব। এরপর চ্যাপ্টার 8, হ্যাঁ, চ্যাপ্টার 8 অর্থাৎ তার নাম হচ্ছে তোমার চ্যাপ্টার 8 হচ্ছে তোমার কি জানি বলে, অ্যাকচুয়ালি চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি আমরা কভার করবো ইনশাল্লাহ, শুরু করব। তাহলে স্টার্ট করি আমরা, দেখো। তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। ওকে, তো আমাদের হচ্ছে আজকের যে প্রথম কনসেপ্ট যেটা আমরা দেখব, লেখো 1 নাম্বার যে কনসেপ্ট দেখব, এবং কনসেপচুয়াল ম্যাথ আর কি, কনসেপচুয়াল ম্যাথ আমরা দেখব। হ্যাঁ, বানান ঠিক আছে, কনসেপচুয়াল, হ্যাঁ, কনসেপচুয়াল ম্যাথ দেখবো আমরা, ঠিক আছে। একটা ম্যাথের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো দেখবো আমরা। দেখো, একটু মন দিয়ে দেখো। তো আমাদের কাছে একটা নিরেট সিলিন্ডার আছে, তাহলে খেয়াল করে দেখবা। এবং নিরেট সিলিন্ডারটা এভাবে আনুভূমিকভাবে রাখা আছে। আচ্ছা, এর আগে একটা টপিক পড়াইনি, টর্ক পড়াইনি এর আগে, খেয়াল করো। কনসেপচুয়াল ম্যাথ করার আগে টর্ক নামে একটা টপিক আছে, ওই টপিকটা আমরা করাইনি। তো হেলে নাও টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। এটা একটা ভেক্টর রাশি, এর একক হচ্ছে নিউটন মিটার। তাহলে টর্কের একক হচ্ছে তোমার নিউটন মিটার, টর্কের একক নিউটন মিটার, দিস ইজ আমার টর্কের ইউনিট। আর টর্ক হচ্ছে তোমার রাশি, কি বলে, টর্ক হচ্ছে তোমার ভেক্টর রাশি, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে খেয়াল করবা টর্ক ব্যাপারটা কি, বা টর্কের আসলে তোমার সংজ্ঞা বলো বা সব কিছু বলো। টর্কের যে তোমার অ্যাকচুয়ালি তোমার টর্ক ভেক্টর রাশি, টর্ক বলতে আমরা কি বুঝি, ঘূর্ণন প্রবণতা, মনে রাখবা। টর্ক বলতে আমরা বুঝবো ঘূর্ণন প্রবণতা, ঠিক আছে। ঘোরার যে তোমার ঘূর্ণন প্রবণতা, ঘোরার যে তোমার ইচ্ছা, সেই ঘূর্ণন প্রবণতাকে আমরা বলি হচ্ছে টর্ক, ঠিক আছে। রোটেশনাল যে প্রবণতা, ঠিক আছে, রোটেশন করার যে ইচ্ছা। খেয়াল করবা, এটা মনে করো একটা ফিক্সড পয়েন্ট, তুমি চিন্তা করতে পারো এই একটা ফিক্সড পয়েন্ট। তো বা এটা তোমার একটা লাঠি আছে তোমার কাছে, দিস ইজ তোমার লাঠি। আচ্ছা, তো এই লাঠিতে তুমি এখন বল প্রয়োগ করবা, এটা তোমার ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে একেবারে ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, তো তুমি এখানে আঙ্গুল ধরে রাখছো, এবার তুমি এখানে বল প্রয়োগ করবা, এফ পরিমাণ বল প্রয়োগ করবা। তাহলে এই লাঠিতে তুমি হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করলা, এই হচ্ছে আমাদের এফ পরিমাণ বল। আচ্ছা, তো এই বলকে আমরা বলি হচ্ছে প্রযুক্ত বল। আচ্ছা, তো আমরা এই পয়েন্টে হচ্ছে বল প্রয়োগ করছি, এই পয়েন্টে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এফ পরিমাণ বল প্রয়োগ করলে কিন্তু এই পয়েন্টটা তো ফিক্সড,
যার ফলে আমার লাঠিটা কিন্তু ঘোরার চেষ্টা করবে, এভাবে রোটেশন করার চেষ্টা করবে। এই রোটেশন করার যে চেষ্টা বা যে প্রবণতা তাকে আমরা বলি হচ্ছে টর্ক। আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে এটা ঘোরার চেষ্টা করলো, রোটেশন করার চেষ্টা করলো, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে টর্ক। আমরা এই জায়গাটা ফিক্সড, এটা হচ্ছে ফিক্স করে রাখলাম, ধরে রাখলাম। ব্যাপারটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে মার্কারটা এখানে আমি ফিক্স করে ধরে রাখলাম, এই জায়গায় আমি ফিক্স করে ধরে রাখলাম, এবার আমি এভাবে করে বল প্রয়োগ করলাম, তাহলে খেয়াল করবা আমি এখানে ধরে রাখছি, বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে কিন্তু মার্কারটা রোটেশন করার চেষ্টা করতেছে এই অ্যাক্সিসের সাপেক্ষে বা এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে মার্কারটা কিন্তু রোটেট করার চেষ্টা করতেছে। এই রোটেট করার, ঘূর্ণন অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হচ্ছে টর্ক। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ঘূর্ণনক্ষ, তাহলে ঘূর্ণনক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর যে দূরত্ব বা প্রয়োগ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করা হয়, এই যে ও হচ্ছে আমার ঘূর্ণন বিন্দু, তাহলে ঘূর্ণন বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দু, বল যেই পয়েন্টে প্রয়োগ করা হয়েছে, তাহলে ঘূর্ণন বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দুর যে বা যে দূরত্ব, সেই দূরত্ব বরাবর যে ভেক্টর চিন্তা করা হয় তাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। সেই ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি, সেই ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা খেয়াল করবা, এই যে ব্যাসার্ধ ভেক্টরের বল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, এটা কিন্তু ভেক্টরের অ্যাঙ্গেল, খেয়াল করবা এটাকে আমরা ভেক্টরের অ্যাঙ্গেল বলতে পারি বা এফ এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা বলতে পারি। এফ ভেক্টর এবং আর ভেক্টরের যে মধ্যবর্তী কোণ তাকে কিন্তু আমরা থিটা বলতে পারি, ঠিক আছে, থিটা। আচ্ছা, তো ভেক্টরের কোণ এভাবে নেওয়া যায়, কারণ দেখো আর ভেক্টরের শীর্ষবিন্দু এটা আর এফ ভেক্টরের শীর্ষবিন্দু এটা, দুটো শীর্ষবিন্দু একই বিন্দুতে সমাপতিত হচ্ছে, দুইটারই শীর্ষবিন্দু একটা নির্দিষ্ট পয়েন্টে সমাপতিত হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা দুইটা ভেক্টরের, এই যে এফ ভেক্টর এবং আর ভেক্টরের কিন্তু অ্যাঙ্গেল আমরা বলতে পারবো। সেক্ষেত্রে বাই ডেফিনেশন টর্ক, টর্কের ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু, টর্কের ফর্মুলা আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, টাউ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে এখান থেকে খেয়াল করবা আর ক্রস এফ, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, তাহলে আর ক্রস এফ মানে হচ্ছে আর এফ সাইন থিটা, টাউ এর ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। এই হচ্ছে আমাদের টাউ বা টর্কের ফর্মুলা, টাউ বা টর্কের ফর্মুলা হচ্ছে আর এফ সাইন থিটা। তাহলে দিস ইজ হচ্ছে আমার টর্কের বা টাউ এর ফর্মুলা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো যদি এমন হয় যে থিটার ভ্যালু 90 ডিগ্রি, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দু মানে এফ এবং আর পরস্পর 90 ডিগ্রি করে যদি কাজ করে, মানে বলটা যদি আমি এভাবে প্রয়োগ করতাম, খেয়াল করবা এই হচ্ছে আমাদের তোমার একটা দণ্ড, এই হচ্ছে আমাদের ঘূর্ণনক্ষ অ্যাক্সিস অফ রোটেশন, আমি যদি এইভাবে বল প্রয়োগ করতাম, এইভাবে আমি যদি এফ পরিমাণ বল এভাবে প্রয়োগ করতাম, এফ পরিমাণ বল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এই বিন্দুর সাপেক্ষে বস্তুটা এই পুরো দণ্ডটা ঘুরবে, মানে এভাবে করে রোটেশন করার চেষ্টা করবে, তাহলে ঘোরার যে প্রবণতা, সেই ঘোরার প্রবণতাকে আমরা বলি হচ্ছে টর্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ঘূর্ণনক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করা হয়, ঘূর্ণনক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করা হয় তাকে আমরা বলি আর ভেক্টর। তাহলে খেয়াল করে দেখ, এখানে আর ক্রস এফ বা থিটা, যেটা আর এবং এফ ভেক্টরের যে মধ্যবর্তী কোণ বা থিটা, এই থিটা কিন্তু এখানে 90 ডিগ্রি বলা যায়, এই থিটা এখানে কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, খেয়াল করবা এটা আমার এফ ভেক্টর, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু 90 বসাও, তাহলে এখান থেকে থিটার ভ্যালু 90 বসালে আমরা টাউ ইজ ইকুয়াল টু পাবো আর এফ সাইন 90 ডিগ্রি, আর এফ সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, যার ফলে তুমি পাবো হচ্ছে আর এফ, ঠিক আছে, টাউ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আর এফ। হ্যাঁ, এখান থেকে একদম ডিরেক্টলি মান বসানোর কিছু ফর্মুলা আছে, ম্যাথ আছে, ম্যাথগুলো করে নিবা, মানে সহজ সহজ কিছু ম্যাথ প্রবলেম আছে, সেই ম্যাথ প্রবলেমগুলো করে নিবা, ঠিক আছে। আর মানে ব্যাসার্ধ ভেক্টর লিখে নিচ্ছি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর মানে ঘূর্ণন বিন্দু হতে বলের প্রয়োগ বিন্দু বরাবর, এই পয়েন্টে আমি বল প্রয়োগ করতেছি, এটাকে আমরা বলতেছি বলের প্রয়োগ বিন্দু, আর এটাকে আমি বলতেছি ঘূর্ণনক্ষ, কারণ এই অক্ষের সাপেক্ষে পুরো বডি রোটেট করতেছে, এই বরাবর যে ভেক্টর চিন্তা করা হয় দ্যাট ইজ আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, দ্যাট ইজ আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর আমরা বলতে পারি, আর ভেক্টর। আর এফ হচ্ছে আমার বল ভেক্টর, বল আর কি বল, এফ হচ্ছে আমার বল ভেক্টর, ঠিক আছে। আর প্রবণতা, ঘূর্ণন প্রবণতা হচ্ছে আমাদের টর্ক। বলো এইটুকু থিওরি আমরা বুঝতে পারছি কিনা, এইটুকু কনসেপ্ট আমরা বুঝতে পারলাম কিনা, একটু কমেন্টে জানাও এইটুকু কনসেপ্ট আমরা বুঝতে পারলাম কিনা, তারপরে আমরা দ্রুত আগাবো। একটু জানাও এইটুকু যে আমরা এইটুকু কনসেপ্ট ভালো করে বুঝতে পারলাম কিনা। এবার আমরা কনসেপচুয়াল ম্যাথে যাব, একটু কমেন্টে জানাও যে একদম পারফেক্টলি বুঝতে পারলাম কিনা। এবার আমরা কনসেপচুয়াল ম্যাথটাই যাব। তো আমাদের কাছে একটা নিরেট সিলিন্ডার আছে, খেয়াল করে দেখবা, আমাদের কাছে একটা নিরেট সিলিন্ডার আছে, এটা হচ্ছে আমাদের একদম নিরেট সিলিন্ডার, ওকে, একদম নিরেট সিলিন্ডার, ওকে। এই নিরেট সিলিন্ডারটা মনে করো এভাবে করে ঘুরতেছে, এই যে এটাকে তুমি চিন্তা করতে পারো নিরেট সিলিন্ডার, আসলে এটা সিলিন্ডার আকৃতির, এটা আসলে এভাবে করে রোটেট করতেছে, বুঝছো,
এভাবে করে আমরা মনে করো হচ্ছে এভাবে করে তার পেঁচাই দিছি, খেয়াল করো মন দিয়ে, এখানে কিন্তু ডেমনস্ট্রেশন করা যাবে। মনে করো আমরা এভাবে করে তার পেঁচাই দিচ্ছি, এই দেখো এটা নিরেট সিলিন্ডারটা, এভাবে করে খেয়াল করবো আমরা তার, দেখো 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 মজা না, এরকম করে আমি তার পেঁচাই দিচ্ছি, এই যে জাস্ট লাইক দিস, এই যে দেখছো ব্যাপারটা এরকমই কিছু একটা, জাস্ট এরকমই কিছু একটা, বুঝছো, জাস্ট এরকমই কিছু একটা আমরা এখানে করবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে তার পেঁচাই দিচ্ছি, এই যে এই দেখো এইভাবে করে আমরা কিন্তু ডেমনস্ট্রেশন করে তার এভাবে পেঁচাই দিচ্ছি। পেঁচানোর পর খেয়াল করবা আমরা এইভাবে করে টানতে, যে এখানে একটা যে এই তারের এই প্রান্তে একটা ভর ঝুলাইছি, বা তুমি এভাবে চিন্তা করতে পারো, যে আমরা এই যে ওয়েট এই যে এখানে হচ্ছে আমরা রিয়েল সিলিন্ডারটাকে এভাবে করে তার দিয়ে পেঁচাইছি। আচ্ছা, তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি এটাকে ফিক্স করে দিই। আচ্ছা, যদি এমন হয় যে আমি যদি এটাকে ধরে নিচে নামি তাহলে কী হবে, নিরেট সিলিন্ডারটা ঘুরপাক খাবে না? যদি আমি এটাকে ধরে নিচে তাহলে কী হবে, নিরেট সিলিন্ডারটা ঘুরতে থাকবে না। তো জাস্ট লাইক দিস, ওই জিনিসটা আমি এখানে দেখাবো। ওকে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে বলি কী করতেছিলাম এই জায়গাটায়, এই নিরেট সিলিন্ডারটা তার দিয়ে পেঁচানো, ঠিক আছে, তার দিয়ে পেঁচানো, এই নিরেট সিলিন্ডারটা তার দিয়ে পেঁচানো, এই যে তার দিয়ে পেঁচানো, হ্যাঁ নিরেট সিলিন্ডার। ওকে, এবং পেঁচায় এন্ডিং পয়েন্টটা এভাবে করে ঝুলানো আছে, বুঝছো? আচ্ছা, এই এন্ডিং পয়েন্টে একটা ভর রাখা আছে, এই যে এই ভরটা হচ্ছে আমার স্মল এম, ঠিক আছে, এই ভরটা হচ্ছে আমার স্মল এম, তার দিয়ে পেঁচানো, এভাবে করে তার দিয়ে পেঁচানো। আচ্ছা, আর এটা হচ্ছে আমার তোমার এক্স অক্ষ বা এই অক্ষের সাপেক্ষে কিন্তু সিলিন্ডারটা রোটেট করবে, এক্স অক্ষের সাপেক্ষে। দেখো এক্স অক্ষ বা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মানে এভাবে রোটেট করবে সিলিন্ডারটা, কিন্তু এই যেভাবে করে এক্স অক্ষের সাপেক্ষে, দিস ইজ এক্স অক্ষ, তো এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু রোটেট করতেছে। আচ্ছা, এভাবে ঘোরা মানে কি, ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেট করা, এভাবে ঘোরা মানে ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেট করা, দিস ইজ হচ্ছে আমার এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে, দিস ইজ এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে। এই সিলিন্ডারের যে সিলিন্ডারের ব্যাসার্ধকে আমি ধরলাম বড় হাতের আর, এবং এই সিলিন্ডারের যে তোমার অ্যাকচুয়ালি যে তোমার ভর, এই ভরটাকে আমি ধরলাম হচ্ছে বড় হাতের এম হচ্ছে এই সিলিন্ডারটার ভর। আচ্ছা, কি হচ্ছে এখানে একটু বলি মন দিয়ে, সেটা হচ্ছে যে এই ভরের কারণে, দেখো খেয়াল করবা, আমি যদি এই ভরের কারণে এই পুরো সুতা, এটা কিন্তু সুতা দিয়ে বাঁধা, এই পুরো সিস্টেমটা নিচের দিকে এ ত্বরণে মুভ করতেছে, এই ভরের কারণে পুরো সিস্টেমটা নিচের দিকে এ ত্বরণে মুভ করতেছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, পুরো সিস্টেমটা এ ত্বরণে নিচের দিকে মুভ করতেছে। এখন আমরা একটু চিন্তা করি এই ভরের উপর কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ফার্স্ট অফ অল, এই ভরের উপর কিন্তু এমজি পরিমাণ বল নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, আরও একটা ফোর্স এখানে কাজ করে, খেয়াল করবা, স্মল এম ভরের বস্তু কিন্তু সুতা দ্বারা আটকানো, তাহলে সুতার টান বল কাজ করবে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, মানে বস্তু হতে বাইরের দিকে, তাহলে বস্তু হতে বাইরের দিকে কিন্তু সুতার টান বল কাজ করতেছে, দিস ইজ সুতার টান বল, যাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। আর এই পুরো সিস্টেমটা, যে স্মল এম ভরের বস্তুটা কিন্তু নিচের দিকে এ ত্বরণে নামতেছে, স্মল এম ভরের বস্তুটা নিচের দিকে এ ত্বরণে নামতেছে, নিচের দিকে এমজি বল কাজ করতেছে, স্মল এম ভরের বস্তুর উপর নিচের দিকে স্মল এমজি পরিমাণ বল কাজ করতেছে, যেহেতু স্মল এম ভরের বস্তু সুতার মাধ্যমে আটকানো, তাহলে সুতার টান বল কাজ করে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, মানে বস্তু হতে বাইরের দিকে সুতার টান বল টিটা কাজ করে। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবো। আচ্ছা, দেখো আমরা জানি সামেশন অফ এফ সমান এম এ, ফর্মুলা অ্যাপ্লাই করি এর উপরে, সামেশন অফ এফ সমান হচ্ছে এম অফ এ আমরা বলতে পারি, যেখানে সামেশন অফ এফ মানে কি জানো, লব্ধি বল। খেয়াল করবা, ত্বরণের দিকে কোন ফোর্স কাজ করে, এমজি, তাহলে ত্বরণের দিকে এমজি কাজ করে, মাইনাস ত্বরণের উল্টো দিকে কি কাজ করে, টি, এই যে টি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এম অফ এ বলতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমরা বুঝতে পারলাম। লেখো 1 নাম্বার তোমার হচ্ছে ইকুয়েশন। এইটুকু সিনারিও কি আমরা বুঝতে পারছি? এইটুকু সিনারিও একটু কমেন্ট করো, এইটুকু সিনারিও বুঝতে পারছো? একটু বললো, হ্যাঁ কমেন্ট করো ভাই, তাহলে মনে হবে যে একা ক্লাস নিচ্ছি। কমেন্ট করো, বুঝতে পারলেও কমেন্ট করো, না বুঝতে পারলেও বললো, অনেকবার বলবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইটুকু আশা করি বুঝতে পারছি, ওকে। তো একটু আমরা দেখি যে আমরা এরপরে কি করব। আমরা এরপরে তো দেখবা একটু মন দিয়ে, আমরা এবার এখান থেকে একটু দেখবো, মানে এখান থেকে ভিউ করার চেষ্টা করব। এই যে এদিকে চোখ রেখে আমি দেখব, এই হচ্ছে আমার চোখ, তাহলে এখান থেকে আমি একটু ব্যাপারটা দেখার চেষ্টা করব এদিক থেকে। তাহলে এদিক থেকে দেখলে তুমি কি দেখতে পারবা, তুমি যদি এদিক থেকে তাকাও তুমি দেখতে পারবা
যে এ হচ্ছে সিলিন্ডারের এই প্রান্তটা কিন্তু বৃত্তের মতন, হ্যাঁ, এই থেকে তাকাবা দেখবা বৃত্ত দেখতে পারবে, একটা বৃত্ত, মানে জাস্ট লাইক দিস, এরকম যে ধরো এটা হচ্ছে একটা গ্লাস, এই যে দিস ইজ সিলিন্ডার, তুমি কি করতেছো এদিক থেকে তাকাচ্ছ, এদিক থেকে, তো এদিকে কিন্তু তুমি সিলিন্ডারের একটা বৃত্ত দেখতে পারবা, বুঝছো? এই দেখো তুমি দেখো এদিক থেকে তাকালে কি দেখতে পাচ্ছ, একটা বৃত্ত। তাহলে দিস ইজ সিলিন্ডার, যেটা আনুভূমিকভাবে রাখা, আনুভূমিকভাবে তুমি এদিক থেকে তাকাচ্ছ, এদিক থেকে তাকালে তুমি একটা বৃত্ত দেখতে পারবা, এই যে আঁকলা তুমি। আচ্ছা, এই সাইড দিয়ে হচ্ছে একটা তার গেছে, এই সাইড দিয়ে একটা তার গেছে, তার বা ওয়্যার গেছে, তার। তাহলে খেয়াল করবা, সাইড দিয়ে ওয়্যার যাওয়া মানে হচ্ছে এদিক থেকে একটা ওয়্যার বা তার চলে গেছে, এই যে তার, বুঝালো ব্যাপারটা? আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে তোমার এই তারে একটা টান বল কাজ করতেছে, এই হচ্ছে আমাদের টান বল, এই টান বলটা টি, দেখো খেয়াল করবা, এই টান বলটা আমরা টি বলতে পারি, টান বল টি, ঠিক আছে? আচ্ছা, আর এই যে সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আমার এটা, ঠিক আছে? ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমরা কিন্তু আর দিয়ে প্রকাশ করতে পারি, সিলিন্ডারের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই সিলিন্ডারটা কিন্তু দড়ির সাথে আটকানো, তাহলে সিলিন্ডারটা কিন্তু দড়ির সাথে আটকানো, তাহলে সিলিন্ডারের উপর কিন্তু টান ফোর্স কাজ করতেছে, খেয়াল করে দেখবা, মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে দেখবা। তাহলে দেখো সিলিন্ডারের একদম বাইরের এই সাইডটা কিন্তু তারের সাথে কানেক্টেড, তার বা ওয়্যারের সাথে কানেক্টেড। নর্মালি কি হবে, তোমার এখানে একটা বস্তু রাখা আছে, বস্তু নিচের দিকে বল প্রয়োগ করবে বা বস্তুটা নিচের দিকে নামবে, আর সিলিন্ডারটা কিন্তু গোল গোল করে ঘুরতে থাকবে, যার ফলে এই সিলিন্ডারটা এই রশি দ্বারা কিন্তু একটা টান খাবে সিলিন্ডারটা। তাহলে এই হচ্ছে আমার সিলিন্ডারের উপর কিন্তু একটা টান বল কাজ করবে, এই সিলিন্ডারের উপর কিন্তু একটা টান বল কাজ করবে, যেটা হচ্ছে সিলিন্ডার থেকে বাইরের দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, বা সিলিন্ডার হতে বাইরের দিকে। তাহলে এই সিলিন্ডারের উপর কিন্তু দড়ি একটা টান বল প্রয়োগ করবে, দ্যাট ইজ তোমার দড়ি হতে বা বস্তু হতে বাইরের দিকে একটা টান বল কাজ করবে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে খেয়াল করবা, যার ফলে কিন্তু এই সিলিন্ডারটা বৃত্তাকার পথে রোটেট করার একটা চেষ্টা হবে বা একটা প্রবণতা হবে। তাহলে সিলিন্ডারটা বৃত্তাকার পথে রোটেট করার যে প্রবণতা, তাকে বলা হয় টাউ বা টর্ক। আচ্ছা, একটু খেয়াল করবা একটু মন দিয়ে, এখানে আমার ব্যাসার্ধ আর এই যে বল, দিস ইজ বল, এর মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না, মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা জানি টর্কের ফর্মুলা টাউ ইজ ইকুয়াল টু তোমার ফর্মুলা হচ্ছে তোমার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, বল সাইন থিটা, ব্যাসার্ধ বল সাইন থিটা, যেখানে থিটা ভ্যালু 90 ডিগ্রি, যার ফলে সাইন 90 ভ্যালু 1, তাহলে টাউ ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে বড় হাতের আর বড় হাতের টি। তাহলে এখান থেকে আমি বলতে পারি টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ ইনটু বল, এই বলটা হচ্ছে টান বল, ঠিক আছে? এই তোমার সিলিন্ডারটার উপরে টর্ক আমি চিন্তা করলাম। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে এফ ইকুয়াল টু এম এ তো রৈখিক গতির জন্য অ্যাপ্লাই করে, এফ ইকুয়াল টু এম এ। এটা যদি কৌণিক গতির জন্য অ্যাপ্লাই করি, বলের পরিবর্তে লেখে টাউ, আর ভরের পরিবর্তে লেখে জড়তার ভ্রামক আই, আর এ মানে ত্বরণের পরিবর্তে লেখে আলফা। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, কিন্তু লিখে দেওয়া যায়, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা কিন্তু লিখে দেওয়া যায়। আশা করি এইটুকু আমরা বুঝছি। এবার খেয়াল করবা মন দিয়ে, সেটা হচ্ছে যে আমার এখান থেকে কি করতে পারি, এখান থেকে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, তাহলে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এই যে আইটা আই এর মতন লিখলাম, আলফা মানে কি, আর একটা ফর্মুলা আমরা পড়ছিলাম যে রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ, দিস ইজ ফর্মুলা। তাহলে রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ। তাহলে খেয়াল করবা, এই যে এখান থেকে আমি লিখতে পারবো, তাহলে কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু রৈখিক ত্বরণ বাই ব্যাসার্ধ, রৈখিক ত্বরণ বাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু রৈখিক ত্বরণ বাই কি বলতো, বাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আই এ বাই হচ্ছে আর আমরা লিখতে পারবো। তাহলে টাউ ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, টাউ ইজ ইকুয়াল টু আই এ বাই আর লিখতে পারবো, আই স্মল এ বাই বড় হাতের আর আমরা লিখতে পারবো, ঠিক আছে? আই এ বাই বড় হাতের আর আমরা লিখতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, টাউ ইজ ইকুয়াল টু আই এ বাই বড় হাতের আর আমরা লিখতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে টাউ, এটা হচ্ছে আমার টাউ, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে, এবার এখান থেকে কি করা যায়, এখানে টি মানে কিন্তু সুতার টান বল, তাহলে এখান থেকে একটা লাইন কি লেখা যায়, দেখো তো এখান থেকে লাইন লেখা যায় কিনা, এখান থেকে লেখা যায় সুতার টান বল টি, দেখো সুতার টান বল টি, বা এভাবে করা যায়, দেখো তো এই যে টাউ ইজ ইকুয়াল টু আর টি, তো না? তাহলে টাউ এর জায়গায় আমরা আর টি লিখে দিলাম, এই যে টাউ এর জায়গায় আর টি লেখা যায়, টাউ এর জায়গায়। তাহলে এখানে যে টাউ আছে, এই টাউ এর জায়গায় কিন্তু আমরা এই বড় হাতের আর মানে ব্যাসার্ধ, আর টি মানে হচ্ছে টান বল, সুতার টান বল, টি লিখে দিলাম, ইজ ইকুয়াল টু আই স্মল এ বাই আর, আই স্মল এ বাই বড় হাতের আর। হ্যাঁ, তাহলে খেয়াল করবে এখান থেকে সুতার টান বলে তুমি একটা ইকুয়েশন বের করতে পারবা, সুতার টান বলের। তো সুতার টান বলের ইকুয়েশনটা হবে হচ্ছে আই স্মল এ বাই কি বলতো, এই যে আর গুণ করলে হবে হচ্ছে বড় হাতের আর স্কোয়ার। তাহলে এই একটা তুমি ইকুয়েশন পেয়ে গেলা, এটাকে তুমি দাও হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। বলো এইটুকু বুঝতে পারলাম কিনা, বলো
এইটুকু আলোচনা আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাই দাও। এইটুকু আলোচনা এখানে যা যা বললাম এতটুকু আলোচনা আমরা ভালো করে বুঝতে পারলাম কিনা একটু আমাকে কমেন্টে জানাও। এতটুকু আলোচনা আমরা মানে ভালো করে বুঝতে পারলাম কিনা একটু আমাকে কমেন্টে জানাও, দেন আমরা দেখি। এতটুকু আলোচনা অনেকগুলো কনসেপ্ট এখানে ব্যাখ্যা করছি, সো একটু আমাকে বলো যে এখানে কোন কোন কনসেপ্ট এখানে বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো, আমি তারপর দেখাই দিব আরেকবার, সমস্যা নেই। তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। এটা বলো, সবাই তো বলো এখানে প্রত্যেকটা জিনিস বুঝতে পারছি কিনা, প্রত্যেকটা ব্যাপার এখানে বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আগে কখনো দেখাইনি, কারণ আগে বাচ্চা ছিল, এখন একটু বড় হয়েছে তাই দেখাচ্ছি এই জিনিসগুলো। এখানে থিটার ভ্যালু কিন্তু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা মানে কি? বল, টান বল, একটা টান বল এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ, টান বল এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি এখানে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সাইন থিটা, যার ফলে এখানে আরটি আছে, আরটি। এই হচ্ছে কথা। আমরা এদিক থেকে দেখতেছি, এদিক থেকে দেখলে একটা বৃত্ত দেখতে পারবো, বৃত্ত দেখতে পাইলাম। আর এখানে তো সুতা আছে, সুতা, তো সুতাটা কি করতেছে? এই সুতাটা কি করতেছে জানো? এই সিলিন্ডারকে টান মারতেছে, এই যে টান মারতেছে সুতাটা, এই সুতাটা সিলিন্ডারকে টান মারতেছে, যার ফলে সিলিন্ডারটা বৃত্তাকার পথে ঘুরতেছে, বোঝা গেল ব্যাপারটা? যার ফলে এভাবে করে রোল করতেছে সিলিন্ডারটা, কিন্তু এভাবে করে রোল করতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, এভাবে করে রোল করতেছে সিলিন্ডারটা, ঠিক আছে? এভাবে করে রোল করতেছে সিলিন্ডারটা, কিন্তু এভাবে করে রোল করতেছে, এরকম একটা বিষয়। ওকে, টি তো তোমার দুটো জায়গায় কাজ করতেছে। এই যে বস্তু নিচে, এর উপর টি কাজ করে বস্তু বরাবর বাইরের দিকে, এর উপর সুতার টান কাজ করে, অনেকবার বলছে এটা অ্যাকচুয়ালি। এই বস্তুর উপর সুতার টান কাজ করে বস্তু হতে বাইরের দিকে, আর এই সিলিন্ডারটার উপর সুতার টান কাজ করবে, সিলিন্ডারও একটা বস্তু হতে বাইরের দিকে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম টি। এই টিটা কি? এই টিটা হচ্ছে তোমার কাজ করতেছে কার উপরে? এই টিটা স্মল এম ভরের বস্তুর উপর, স্মল এম ভরের বস্তুর উপরে সুতার টান, সুতা বরাবর বাইরের দিকে স্মল এম ভরের বস্তুর জন্য। আর এই সুতার টানটা হচ্ছে তোমার সিলিন্ডারটার জন্য, দিস ইজ সিলিন্ডার। তাহলে সিলিন্ডারটার জন্য সুতার টান বল, তাহলে সিলিন্ডার তো একটা বস্তু, তাহলে সিলিন্ডার হতে বাইরের দিকে, সুতা বরাবর বাইরের দিকে সুতার টান বল, এই হচ্ছে কথা। বুঝছো? ওকে, এবার কি করবা? এবার হচ্ছে এই যে টি এর যে ইকুয়েশনটা, 2 নম্বর ইকুয়েশনটা, সেটা 1 নম্বর ইকুয়েশনের টিতে বসাই দিবা। টি এর যে ইকুয়েশনটা সেটা 1 নম্বর ইকুয়েশনের টিতে বসাই দিবা। তাহলে 1 নং ইকুয়েশনে মান বসিয়ে পাই, তাহলে 1 নং এ মান বসিয়ে পাই, তাহলে 1 নং এ মান বসে তুমি আসলে বের করতে পারবা। 1 নং এর এই পাশে কি? এমজি, 1 নং এর এই পাশে হচ্ছে আমার এমজি, তাহলে লেখলা এমজি, ঠিক আছে, মাইনাস বড় হাতের টি, এই যে বড় হাতের টি, বড় হাতের টি মানে কত খেয়াল করবা, এই যে বড় হাতের টি ইকুয়েশন বের করছো, আই এ বাই আর স্কোয়ার, আই স্মল এ বাই হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমার এম এ, এখানে হচ্ছে আমার, আমি ত্বরণ বের করতে চাই, ত্বরণ বের করতে চাই, আমি ত্বরণ বের করতে চাই, এ বের করতে চাই, ত্বরণ, আমি ত্বরণের মান জানি না, এই ত্বরণের মান কত এটা আমি জানি না, আমি ত্বরণের মানটা বের করতে চাই, বাট ইকুয়েশন তৈরি করতে চাই। তাহলে করি আমরা, খেয়াল করবো, তাহলে এখান থেকে আমরা করতে পারবো, এখান থেকে আমরা এম এ প্লাস আই ইন্টু স্মল এ বাই বড় হাতের আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এমজি, ইকুয়াল টু আমরা এমজি লিখতে পারবো, জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর কিছুই না। আচ্ছা, এখান থেকে লিখে দিই টি ইকুয়াল টু আই এ বাই আর স্কোয়ার ছিল, আই এ বাই বড় হাতের আর স্কোয়ার ছিল, 2 নম্বর সমীকরণটা এই জায়গায় লিখলাম, ঠিক আছে, যে এই জিনিসটা এখানে লিখছে আর কিছুই না, বুঝছো, জায়গা পাবো না তো তাই। আচ্ছা, এবার আমরা ডান পক্ষ থেকে এ কমন নিই, ডান পক্ষ থেকে, তাহলে ডান পক্ষ থেকে এ আমরা যদি কমন নিই, তাহলে এ কমন নিলে আমি পাবো হচ্ছে স্মল এম প্লাস আই বাই বড় হাতের আর স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা এমজি পাবো, তাহলে এইখান থেকে তুমি আসলে স্মল এটা বের করতে পারবা, স্মল এ মানে ত্বরণ, সেই ত্বরণের ভ্যালুটা তুমি বের করতে পারবা, এমজি ডিভাইড বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার, ঠিক আছে, এম প্লাস আই বাই আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার কি করবা জানো? এবার উপরে নিচে এম দিয়ে ভাগ করবা, উপরে আর নিচে হচ্ছে এম দ্বারা ভাগ করবা, এম দ্বারা, তাহলে ভাগ করো এম দ্বারা, খেয়াল করবা, উপরে আর নিচে এম দ্বারা ভাগ করে ইকুয়েশন লিখবা, এখানে উপরে আর নিচে, তাহলে বামে তো আমার এ, খেয়াল করো, বামে আমার এ মানে হচ্ছে ত্বরণ ইজ ইকুয়াল টু, উপরে এম দিয়ে ভাগ করলে আমার থাকবে নর্মালি জি, আর নিচে তুমি যদি এম দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে আমার 1 প্লাস, এখানে এম দিয়ে ভাগ করলে আমার থাকবে হচ্ছে আই বাই স্মল এম, মানে স্মল এম দিয়ে ভাগ করতেছি, স্মল এম আর স্কোয়ার থাকবে,
বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ত্বরণ বের করার তোমার ইকুয়েশন। আচ্ছা, যেখানে আই মানে হচ্ছে এই সিলিন্ডারটার অর্থাৎ নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক, নিরেট সিলিন্ডারের। তো তোমার কি মনে আছে যে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক ছিল হাফ অফ এম অফ ব্যাসার্ধের স্কোয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা এ মানে হচ্ছে ত্বরণ ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই 1 প্লাস আই মানে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে হাফ অফ, হাফ, এই যে হাফ লিখলাম, হাফ অফ সিলিন্ডারের ভর ইন্টু সিলিন্ডারের ব্যাসার্ধের স্কোয়ার। ঠিক আছে, সিলিন্ডারের ব্যাসার্ধের স্কোয়ার। আর নিচে কিন্তু আমার স্মল আর স্কোয়ার আছে, নিচে আমার স্মল এম বড় হাতের আর স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আর স্কোয়ার কাটবা, এখান থেকে আর স্কোয়ার কাটবা। তাহলে আর স্কোয়ার কাটলে আমার এর যে ইকুয়েশন থাকবে, এই ইকুয়াল থাকবে জি ডিভাইড বাই 1 প্লাস তোমার থাকবে হচ্ছে হাফ অফ বড় হাতের এম বাই স্মল এম, বা এভাবে লিখলাম আমার থাকবে হচ্ছে উপরে থাকবে বড় হাতের এম আর নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু স্মল এম। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণ বের করার একটা তুমি বলতে পারো সমীকরণ। এই সমীকরণটা মুখস্থ রেখে লাভ নেই, এভাবে তোমার পুরো একটা ডিটেলস প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে গিয়াসউদ্দিন স্যারের বইতে আছে, অনেক পুরনো নর্মালের বই। তো এই বইতে আসলে এই টপিক্সটা ছিল, এটা নর্মালি আমরা কেউ করাই না, তো যদি বাই চান্স কখনো আসে এই জন্য করাই দিলাম, আর কিছুই না। এই হচ্ছে কথা, যেখানে হচ্ছে আমার স্মল এম। তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। ত্বরণটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো, ত্বরণ আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। হ্যাঁ, তো এবার তোমাকে ধরো কোশ্চেনে বলে দিবে, কোশ্চেনে তোমাকে এই সিলিন্ডারের ভর তোমার মনে করো বলে দিল হচ্ছে ধরো 500 কেজি হচ্ছে সিলিন্ডারের ভর বলে দিল। আর এই ছোট্ট বস্তুর ভর স্মল এম ধরো এটা বলে দিল হচ্ছে 10 গ্রাম বলে দিল, 10 গ্রাম ছোট্ট এম ভরের বস্তু। তুমি ত্বরণটা কিন্তু এখান থেকে বের করতে পারবা, ত্বরণের ভ্যালুটা কিন্তু এখান থেকে তুমি বের করতে পারবা। আর ত্বরণের ভ্যালু তুমি যেই না বের করে ফেলবা, সেই ত্বরণের মানটা তুমি যদি এখানে বসায় ফেলো, তুমি কিন্তু সুতার টান বা টি এর মানটা বের করতে পারবা। মানে ত্বরণের ভ্যালু বের করে ফেললে ওই ত্বরণের মান তুমি যদি এখানে বসায় ফেলো, তুমি কিন্তু খুব সহজে সুতার টানের মানটাও বের করতে পারবা। মানে তুমি চাইলে কিন্তু সুতার টানের মানটাও এখান থেকে বের করতে পারবা। বোঝা গেল বিষয়টা? বলো এইটুকু বুঝতে পারছি কিনা? আরে সুজান লিয়ানা ক্লাস করো নাকি? থ্যাংক ইউ মিতি সাহা। এই টপিক্সটা তোমার একটা গিয়াসউদ্দিন স্যারের বই ছিল, আগের কালের বই অনেক। তো যদি কখনো আসতেই পারে কঠিন যদি প্রশ্ন কঠিন করে, কারণ 22 ব্যাচ তো একটা আনলাকি ব্যাচ বলতে পারো। কিছু বলার নেই আসলে, আনলাকি ব্যাচ ছাড়া। ঠিক আছে, সবার অটোপাস হয়ে যায়, সবার সহজ হয়ে যায়, কিন্তু তোমাদের সহজ হয় না জীবন, সেই জন্যই বললাম আনলাকি। এনিওয়ে, ব্যাপার না, যদি বাই চান্স চলে আসে এই জন্য করায় দেওয়া আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সূত্র কিন্তু মুখস্থ রাখতে পারবা না, সূত্র কিন্তু মনে থাকবে না তোমার অ্যাকচুয়ালি। ঠিক আছে, সূত্র তোমার কিন্তু মনে অবশ্যই থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা, তারপরে মনে করো তোমার এখান থেকে ধরো বললো যে কৌণিক ত্বরণ বের করতে, ধরো এখান থেকে তোমাকে বলেই দিল যে কৌণিক ত্বরণ বের করো, কৌণিক ত্বরণ মানে আলফা বের করো। পারবা না বের করতে, তোমাকে অবশ্যই ব্যাসার্ধের মান দিয়ে দিবে। তোমার বলে দিল সিলিন্ডারের যে ব্যাসার্ধ, এই সিলিন্ডারের ব্যাসার্ধ বড় হাতের আর, সেটা মনে করো বলে দিল হচ্ছে ধরো তোমার ধরো বলে দিল হচ্ছে 17 সেন্টিমিটার ধরো বলে দিল সিলিন্ডারের ব্যাসার্ধ। তুমি বের করতে পারবে না, কিভাবে জানো? এই যে একটা ফর্মুলা দেখো এই জায়গায় আছে ছোট্ট কোনায়, এই আলফার মান কিন্তু এখান থেকে বের করতে পারবা। ধরো তোমাকে বললো কৌণিক ত্বরণ বের করতে, আলফা ইকুয়াল টু ওয়াট, বের করতে পারবা না, কারণ তুমি তো নর্মাল ত্বরণ বের করে ফেলছো, এখান থেকে বের করতে পারবা। সেই ত্বরণের মানটা এখানে বসাবা, ব্যাসার্ধের মান তুমি জানো, এখানে বসাই দিবা এসআই এককে, দেন তুমি আলফা বের করতে পারবা। একটা ম্যাথ হয়ে গেল না, অনেকগুলো ম্যাথ হয়ে গেল না? এই কনসেপ্টটা তুমি যদি বুঝে থাকো, কৌণিক বেগের আসলে তুমি অনেক কিছুই বুঝে গেছো। মেইন কথা হচ্ছে এটা, এই কনসেপ্টটা তুমি যদি বুঝে থাকো তাহলে কৌণিক বেগের তুমি অনেক কিছু বুঝে গেছো। আগে বলো এই কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, ওকে, প্রত্যেকটা ব্যাপার বুঝছি। আর এখানে সিনারিওটা বুঝছো তো? সিনারিওটা হচ্ছে তোমার, আমি আরেকবার দেখাই সিনারিওটা। এই হচ্ছে আমার সিলিন্ডারের সাথে হচ্ছে একটা বস্তু বাঁধা আছে, বুঝছো? মনে করো হচ্ছে আমি যদি ভালো করে আঁকি, ভালো করে যদি তোমাকে দেখাই জিনিসটা কেমন হবে, জিনিসটা জাস্ট লাইক দিস, এরকম একটা তার দিয়ে হচ্ছে পুরোটা পেঁচানো আর কি, সিলিন্ডারটা এই তারের মাধ্যমে পুরোটা পেঁচানো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, তাহলে খেয়াল করবে। এই দেখো তার দিয়ে পুরোটা পেঁচানো, ঠিক আছে? এভাবে করে পেঁচানো, কি হচ্ছে জানো? এই যে এভাবে করে পেঁচানো, সিলিন্ডারটা এভাবে তার দিয়ে এভাবে করে পেঁচানো, ঠিক আছে? কি হচ্ছে জানো? এই জায়গাটা ভর আছে, দেখো এই যে এটুকু ভুলে যাও। তাহলে এই হচ্ছে আমার সিলিন্ডার। ওয়েট এক সেকেন্ড দাঁড়াও, এই যে দেখো ব্যাপারটা কি হচ্ছে,
ওটা কিন্তু এখান থেকে তুমি একদম ডেমনস্ট্রেশনটা বুঝতে পারো। এটা টানা হচ্ছে, যার ফলে কিন্তু দেখো আমার মার্কারটা কিন্তু রোটেট করতেছে, খেয়াল করতেছো? দেখো এটা মন দিয়ে, এই যে বস্তু, এই যে বস্তু স্মল এম ভরের বস্তু নিচের দিকে নামতেছে, যার ফলে কিন্তু মার্কারটা রোটেট করতেছে, মানে সিলিন্ডারটা রোটেট করতেছে। বুঝতেছো ব্যাপারটা? এরকম একটা সিনারিও এখানে ব্যাখ্যা করা। বুঝতেছো ব্যাপারটা? বুঝে গেছে? ডেমনস্ট্রেশনটা কি বুঝছি? থ্যাংক ইউ মিথু সাহা। ডেমনস্ট্রেশনটা কি আমরা বুঝছি? আর যখন সিলিন্ডারটা ঘুরতেছে বৃত্তাকার পথে, যখন সে রোটেট করতেছে, তার একটা কৌণিক বেগ আছে, একটা কৌণিক ত্বরণ আছে, এবং ঘোরার প্রবণতাকে আমরা বলি টর্ক, ঘোরার প্রবণতা। ঠিক আছে? এভাবে করে সিলিন্ডারটা রোটেট করতেছে, ঘোরার প্রবণতা হচ্ছে টর্ক, ব্যাসার্ধ আর এই সুতাটা একদম গা বরাবর লাগানো, এই সুতাটা কিন্তু একেবারে স্পর্শ বরাবর লাগানো। ফিল করার চেষ্টা করো ব্যাপারটা। হ্যাঁ, ওকে, সবাই বলতেছো বুঝছো, তাই জন্য আমি আগালাম। ম্যাক্সিমামে বলতেছো বুঝে গেছো, তাই জন্য আমি আগালাম। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা আগাই থাকি, এবার আমাদের একটা খুব সুন্দর একটা প্রশ্ন আছে, দেখো এটা খুবই প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লিখে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 40% কমে গেলে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 40% কমে গেলে দিবারাত্রির দৈর্ঘ্য কেমন হবে? দেখো পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 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 40% কমে গেলে দিবারাত্রির দৈর্ঘ্যর কিরূপ পরিবর্তন হবে? দিবারাত্রির দৈর্ঘ্যের 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 কিরূপ পরিবর্তন হবে? ওকে, তাহলে আমরা একটু ব্যাপারটা দেখার চেষ্টা করি যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ বলছে 40% কমে গেছে, তাহলে দিবারাত্রির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা একটা স্বাভাবিক পৃথিবী আঁকি, তাহলে খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক পৃথিবী। তো আমরা জানি স্বাভাবিক পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার রোটেট করে, সেই জন্য কিন্তু দিন রাত হয় বা দিবারাত্রি হয় অ্যাকচুয়ালি, বুঝছো? 24 ঘন্টা কিন্তু একবার রোটেট করে, মানে পুরা পৃথিবীটা নিজ অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরপাক খায়, একবার রোটেশন দেয় হচ্ছে 24 ঘন্টায়। আচ্ছা, তো স্বাভাবিক পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই স্বাভাবিক পৃথিবীর ব্যাসার্ধকে আমি ধরলাম হচ্ছে আর, এবং স্বাভাবিক পৃথিবীর একবার রোটেশন দিতে সে 24 ঘন্টা টাইম নেয়। তাহলে তার আবর্তনকাল, স্বাভাবিক পৃথিবীর যে আবর্তনকাল, তাকে আমি T1 ধরলাম। ঠিক আছে? স্বাভাবিক পৃথিবীর ব্যাসার্ধকে আমি R1 ধরলাম। স্বাভাবিক পৃথিবীর যে আবর্তনকাল, দ্যাট ইজ হচ্ছে আমার 24 ঘন্টা। এইটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, স্বাভাবিক পৃথিবী কিন্তু বৃত্তাকার পথে, নিজ অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে। তাহলে অবশ্যই বৃত্তাকার পথে কেউ গোল গোল করে ঘুরলে তার অবশ্যই একটা ঘূর্ণন বেগ থাকবে, বা একটা ওমেগা থাকবে, বা একটা কৌণিক বেগ থাকবে, দ্যাট ইজ হচ্ছে আমার ওমেগা। ঠিক আছে? এটাকে আমরা ওমেগা 1 ধরলাম ইনিশিয়াল অবস্থা। আচ্ছা, পরবর্তীতে কি হয়েছে? হঠাৎ করে পৃথিবীর ব্যাসার্ধ 40% কমে গেছে। তাহলে 40% কমে গেছে মানে পৃথিবীর ব্যাসার্ধ ছোট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমার নতুন পৃথিবী, যার ব্যাসার্ধ কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার নতুন পৃথিবী, যার ব্যাসার্ধটা কমে গেছে। তাহলে এটা হচ্ছে আমার স্বাভাবিক পৃথিবী R1, নতুন পৃথিবীর যে ব্যাসার্ধ তাকে আমি ধরলাম হচ্ছে R2। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ঘূর্ণন অক্ষ, নিজ অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছে নিজ অক্ষের চারিদিকে। তাহলে নিজ অক্ষের চারিদিকে এই যে নতুন পৃথিবী বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছে, তাহলে যেই কৌণিক বেগে ঘুরপাক খাচ্ছে তাকে আমরা ওমেগা 2 বললাম। তাহলে নতুন পৃথিবী বৃত্তাকার পথে ঘুর করতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে যেই কৌণিক বেগে ঘুরতেছে তাকে আমি ধরলাম ওমেগা 2, আর যেই ব্যাসার্ধ নতুন পৃথিবীর, সেই ব্যাসার্ধকে আমি ধরলাম R2। আচ্ছা, এখন স্বাভাবিক নতুন পৃথিবী যার ব্যাসার্ধ কিনা 40% কমে গেছে, তার দোলনকাল বা আবর্তনকাল, সে নিজ অক্ষের চারিদিকে
একবার রোটেট করতে কতটুকু টাইম নেয় তার আবর্তনকালটা মনে করো আমরা বের করতে চাই, সেটাই হচ্ছে আমাদের দিবারাত্রির দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে। এইটুকু কি আমরা বুঝতে পারছি? এইটুকু আমরা বুঝতে পারছি। এইটুকু আমরা জানি ভরবেগ সংরক্ষণশীল। ভরবেগ সংরক্ষণশীল মানে হচ্ছে আদি ভরবেগ ইজ ইকুয়াল টু নতুন ভরবেগ m2v2 নতুন ভরবেগ। এটা ছিল রৈখিক গতির জন্য, এটা ছিল রৈখিক গতির জন্য। আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতা কৌণিক ভরবেগের জন্য অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করি আমরা। ভরের জায়গা লিখবো হচ্ছে জড়তার ভ্রামক i1, বেগের জায়গা লিখবো হচ্ছে ওমেগা 1, দ্যাট ইজ হচ্ছে তোমার কৌণিক বেগ। রৈখিক বেগের জায়গায় লিখবো কৌণিক বেগ। ভরের জায়গা লিখবো জড়তার ভ্রামক i2, শেষ জড়তার ভ্রামক। বেগের জায়গা লিখবো শেষ কৌণিক বেগ ওমেগা 2। আশা করি আমরা বুঝতে পারছি। এবার পৃথিবী দেখতে কেমন বলো? পৃথিবী দেখতে কেমন? পৃথিবী দেখতে কিন্তু নিরেট গোলকের মতন। পৃথিবী দেখতে কেমন বলো তো? পৃথিবী দেখতে হচ্ছে নিরেট গোলকের মতন, নিরেট গোলক পৃথিবী দেখতে। তাহলে পৃথিবী দেখতে নিরেট গোলকের মতন, খেয়াল করবা, পৃথিবী দেখতে নিরেট গোলকের মতন, নিরেট গোলক। তো আমাকে একটু কমেন্টে জানাও নিরেট গোলকের জড়তার ভ্রামকের ফর্মুলাটা কি, কমেন্টে জানাও। নিরেট গোলকের জড়তার ভ্রামকের ফর্মুলাটা কি, কমেন্টে জানাও। না, এখানে টি ইকুয়াল টু কত হবে সেটাই আমরা বের করতে চাই, যে নতুন পৃথিবী, দিস ইজ নতুন পৃথিবী, যার ব্যাসার্ধ কিনা হচ্ছে আমার r2, নতুন পৃথিবী। সেই নতুন পৃথিবী নিজ অক্ষের চারিদিকে একবার রোটেশন করতে কতটুকু সময় নেয় সেই সময়টাই তো আমাদের বের করতে বলছে, ঠিক আছে? সেই সময়টা আমাদের বের করতে বলছে। নতুন পৃথিবী, দিস ইজ নতুন পৃথিবী, নিজ অক্ষের চারিদিকে একবার রোটেট করতে কি পরিমাণ টাইম নেয় সেই টাইমটাই আমাদেরকে বের করতে বলছে। না আটকায় নাই তো? এক্স্যাক্টলি 2/5 mr²। হিমেল একদম ঠিক বলছো, 2/5 mr²। থ্যাংক ইউ জাহান্দিরা। তাহলে নিরেট গোলকের জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr², জড়তার ভ্রামকের ফর্মুলা। তাহলে i1 মান হচ্ছে আমার স্বাভাবিক পৃথিবীর জড়তার ভ্রামক। তাহলে স্বাভাবিক পৃথিবীর জড়তার ভ্রামকের ফর্মুলা হবে 2/5 ইন্টু, ভর কিন্তু চেঞ্জ করতে বলে নাই, ভর একেবারে একই থাকবে। তাহলে আগের স্বাভাবিক পৃথিবীর ভর যদি m1 হয়, নতুন পৃথিবীর ভরও কিন্তু m1 থাকবে, ভর আমাদের চেঞ্জ করতে বলে নাই তাই। তাহলে দেখো 2/5 ভর, তাহলে স্বাভাবিক পৃথিবীর ভর হচ্ছে আমার m1, স্বাভাবিক পৃথিবীর ব্যাসার্ধের স্কয়ার, স্বাভাবিক পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r1 এর স্কয়ার, সাথে হচ্ছে আমি ওমেগা 1 লিখলাম ইজ ইকুয়াল টু i2 মানে নতুন পৃথিবীর জড়তার ভ্রামক 2/5 ইন্টু নতুন পৃথিবীর ভর আমার m1 হবে, ভর চেঞ্জ হবে না, ভর চেঞ্জ হবে না, মানে কোশ্চেনে যেহেতু ভর চেঞ্জ হবে না, হবে বলে নাই, তাই ভর আমি আনচেঞ্জ ধরছি, ভর আমি চেঞ্জ ধরি নাই। আচ্ছা, তাহলে খেয়াল করবা। আর নতুন পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমার r2, তাহলে r2 এর কি বলতো স্কয়ার, আর সাথে হচ্ছে আমার ওমেগা 2, এই যে আমি ওমেগা 2টা লিখে ফেললাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে আমরা ওমেগা 1 এবং ওমেগা 2টা আমরা লিখে ফেললাম। এবার কথা হচ্ছে, এবার এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে আমরা r2 বের করতে চাই। r2 মানে নতুন পৃথিবীর ব্যাসার্ধ। বলছে ব্যাসার্ধ 40% কমে গেছে, ব্যাসার্ধ 40% কমে গেছে। তাহলে নতুন যে ব্যাসার্ধ r2, নতুন ব্যাসার্ধ কত? r2 40% কমে গেছে। তোমার কাছ থেকে 40 টাকা নিয়ে গেলে তোমার কাছে থাকবে কত টাকা? 60 টাকা না 100 টাকা যদি তোমার টোটাল টাকা হয়। তাহলে 40% কমে যাওয়া মানে কি? বর্তমান আছে কত পার্সেন্ট? বর্তমান আছে হচ্ছে 60%। তাহলে 40% কমে যাওয়া মানে বর্তমান আছে হচ্ছে 60%। কার 60% বলো তো? পুরনোটার 60%, মানে পুরনো ব্যাসার্ধের 60%। তাহলে 40% হ্রাস হয়ে যাওয়া বা কমে যাওয়া মানে 60% অবশিষ্ট টাকা। তাহলে বর্তমান আছে 60% এর, কার 60%? পুরনোটার 60%। তাহলে r2 ইজ ইকুয়াল টু 60% মানে হচ্ছে 60/100, দ্যাট ইজ 0.6, এর মানে গুণ ইন্টু r1। তাহলে এই r2 জায়গায় এটা বসাই দাও। এখান থেকে অনেক কিছু কাটাকাটি যাবে। দেখো 2/5 কাটা, m1 কাটা, r1 স্কয়ার, এখানে হচ্ছে আমার r1 স্কয়ার লিখলাম আমরা r1 স্কয়ার ইন্টু ওমেগা 1 মানে হচ্ছে 2π/T, ওমেগা মানে 2π/T মানে 2π/T1 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমার r2 স্কয়ার, r2 মানে কত? 0.6 ইন্টু r1। তাহলে r2 মানে 0.6 ইন্টু r1, তাকে আবার স্কয়ার করতে হবে ওমেগা 2, ওমেগার ফর্মুলা 2π/T, এখানে ক্যাপিটাল T হবে হচ্ছে আমার T(2). তাহলে এখান থেকে কি করবা? এখান থেকে হচ্ছে 2π কাটাকাটি হয়ে যাবে, r স্কয়ার r1 স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমার একেবারে বাম পক্ষে থাকবে 1/T1, একেবারে বাম পক্ষে আমার থাকবে 1/T1, যেখানে T1 মানে স্বাভাবিক পৃথিবীর আবর্তনকাল, দ্যাট ইজ 24 ঘন্টা। আর এখানে থাকবে 0.6 এর স্কয়ার, 0.6 এর স্কয়ার ইন্টু 1 বাই কত বলতো? 1/T2।
এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তুমি আমাকে দ্রুত করে T1 এর মানটা বের করে, সরি T2 এর মানটা বের করে বলো কত আসবে। এখান থেকে দ্রুত করে আমার T2 এর মানটা বের করে বলো কত আসবে। T2 মানে নতুন পৃথিবীর একবার আবর্তন করতে যে সময় লাগে বা নতুন পৃথিবীর আবর্তন কাল, আর T1 মানে হচ্ছে স্বাভাবিক পৃথিবীর আবর্তন কাল। তো T1 এর জায়গায় তুমি 24 ঘন্টা 24 ঘন্টাই বসাও, কোনো সমস্যা নেই। আর তাহলে T2 এর মানটা কিন্তু ঘন্টা এককই আসবে। কি T2 এর মানটা কিন্তু ঘন্টা এককই আসবে। T2 এর মানটা বলো কত আসে। $8.64 আওয়ার। তাহলে খেয়াল করো 8.64 আওয়ার, এই তো হয়ে গেল 8.64 আওয়ার। বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো এই দিবারাত্রির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। দিবারাত্রির দৈর্ঘ্য মানে দিবারাত্রি আগে স্বাভাবিক পৃথিবী দিবারাত্রি কত 24 ঘন্টা, আর বর্তমান পৃথিবী দিবারাত্রি কত 8.64 ঘন্টা। তাহলে স্বাভাবিক পৃথিবীর দিবারাত্রির দৈর্ঘ্য ছিল 24 ঘন্টা দিবারাত্রির দৈর্ঘ্য, আর বর্তমান পৃথিবীর দিবারাত্রির দৈর্ঘ্য কত বলতো, নতুন পৃথিবীর দিবারাত্রির দৈর্ঘ্য 8.64 ঘন্টা। মানে 8.64 ঘন্টায় নতুন পৃথিবীটা নিজ অক্ষে একবার রোটেট করে চলে আসতে মানে একবার আবর্তন করতে পারে। তাহলে এখান থেকে আমরা দিবারাত্রির দৈর্ঘ্যের পরিবর্তনটা বের করতে পারবো। নর্মালি স্বাভাবিক পৃথিবীর দিবারাত্রির দৈর্ঘ্য ছিল 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টায় নিজ অক্ষে একবার আবর্তন করে। আর নতুন পৃথিবীর দিবারাত্রির দৈর্ঘ্য পেলাম আমরা 8.64 ঘন্টা। 8.64 ঘন্টায় নতুন পৃথিবী একবার নিজ অক্ষে আবর্তন করে বা দিবারাত্রি এক মানে একটা দিন পার হয় আর কি, মেন কথা হচ্ছে এটা। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ম্যাথটা কিন্তু প্রচন্ড লেভেলের ইম্পর্টেন্ট। লিখে নাও আগে, ম্যাথটা কিন্তু প্রচন্ড লেভেলের ইম্পর্টেন্ট, একটু লিখে নাও দ্রুত করে। ম্যাথটা প্রচন্ড লেভেলের ইম্পর্টেন্ট, একটু লিখে নাও। ম্যাথটা প্রচুর ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। আচ্ছা, তো যদি আমরা এটা দেখে থাকি তাহলে আমরা এরপরে আরেকটা ম্যাথ প্রবলেম করব। তো খেয়াল করবা একটু মন দিয়ে, খেয়াল করবা মন দিয়ে। এটা কি এমসিকিউ? এটা এমসিকিউতে অ্যাডমিশনে আসে, আর সৃজনশীলে আসে তোমার ইয়াতে রিটেনে সৃজনশীলে আসে, এমসিকিউতে অ্যাডমিশনে আসে এটা। হিমেল বুঝতে পারছো? অ্যাডমিশন এটা মানে কুয়েটের এমসিকিউ অ্যাকচুয়ালি। অবশ্য কুয়েটের এমসিকিউর মার্ক আসলে এমসিকিউ বলে না, অনেক বড় আর কি, এগুলো বড়ই আসে, বিষয়টা ছোট আসে না, ভালোই বড় আসে। তো লেখো আগে এটা। আচ্ছা, তো লেখো আর পরের ম্যাথ, এটা বোর্ড কোশ্চেন, হাই শোনা, বোর্ড কোশ্চেন হাই শোনা। হ্যাঁ, একজন নর্তকী, ডান্সার আর কি, একজন নর্তকী দুহাত প্রসারিত করে 4 revolution per second বেগে 4 revolution per second বেগে ঘুরছে। তারপর লিখবা যে হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক 60% কমে যায়। এখন সে কত বেগে ঘুরবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন।
এই হচ্ছে আমাদের প্রশ্ন, লিখে নাও আগে। আচ্ছা, তো এটা বোর্ড কোশ্চেন, একটা বোর্ডে আসছিল, কোন বোর্ডে আসছিল মনে নেই সঠিক, বাট এটা বোর্ড কোশ্চেন, লিখে নাও আগে। ওকে, তো আমরা একটু আগাই। তো একজন নর্তকী সে দুহাত প্রসারিত করে নাচতেছে, তাহলে দেখো একটু মন দিয়ে, এই যে দুহাত সে প্রসারিত করছে, তাহলে এই হচ্ছে তার মাথা, ঠিক আছে, এই হচ্ছে তোমার নর্তকী, এই হচ্ছে তোমার পা। হ্যাঁ, সে দুহাত প্রসারিত করে হচ্ছে নাচতেছে, এই কোনো আচ্ছা, দুহাত প্রসারিত করছে সে, মানে নাচতেছে, মানে এইভাবে করে নাচতেছে, এমন করে দুহাত প্রসারিত করে সে ঘুরতেছে আর কি, ঘুরে ঘুরে নাচতেছে। আচ্ছা, আমার কি দেখা যাচ্ছে? আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? আমাকে তোমরা কি পারফেক্টলি দেখতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও তো, পারফেক্টলি সব কিছু দেখতে পাচ্ছ কিনা, এটা আমাকে কমেন্টে জানাও, পারফেক্টলি সব কিছু দেখা যাচ্ছে কিনা। পারবা অল্প সময়, এই যে আমি করে দিলাম না, এখন অঙ্কটা মুখস্থ করে ফেলবা, মানে এত বেশি প্র্যাকটিস করবা যে করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, তাহলেই তুমি আসলে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো পারবা এমসিকিউতে আসলে, এই হচ্ছে কথা। যাই হোক, দেখো দুহাত প্রসারিত করে সে নাচতেছে, দুহাত প্রসারিত করে সে যেভাবে করে দুহাত এভাবে করে ঘুরাচ্ছে, হাত দুইটা এভাবে করে সে এভাবে করে ঘুরাচ্ছে, অফলাইনে দেখাচ্ছিলাম, এভাবে করে হাত দুইটা প্রসারিত করে এমনি করে ঘুরতেছে হাত দুইটা প্রসারিত করে, ওটা মানে ঘুরে 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 ডান্স করতেছে। হ্যাঁ, আচ্ছা, যদি নর্তকী দুহাত প্রসারিত করে বৃত্তাকার পথে ঘুরে, অবশ্যই তার একটা কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ থাকবে, দ্যাট ইজ হচ্ছে ω1। অবশ্যই এই ঘোরার কারণে তার একটা জড়তার ভ্রামক থাকবে, সেই জড়তার ভ্রামক আমি ধরলাম হচ্ছে I1। এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থান। বর্তমানে সে হাত গুটাই নিছে, বর্তমানে সে মনে করো হাত গুটাই নিছে, এই হচ্ছে আমার নর্তকীর তোমার হচ্ছে দেহটা, আর এই হচ্ছে তোমার পা। এখন সে হাত পকেটে মনে করো গুটাই নিছে, হাত পকেটে গুটাই সে বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে, হাত পকেটে ঢুকায় সে বৃত্তাকার পথে এভাবে করে গোল গোল করে আবর্তন করতেছে, হাত এভাবে করে গুটায় এভাবে করে বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে, হাত গুটায়, এরকম একটা সিনারিও। তখন সে যেহেতু ঘুরতেছে, তার একটা নতুন কৌণিক বেগ ω2 পাওয়া যাবে। তার একটা নতুন কৌণিক বেগ ω2 পাওয়া যাবে, সে যদি বৃত্তাকার পথে ঘুরতেছে, আর তার একটা নতুন জড়তার ভ্রামক পাওয়া যাবে, দ্যাট ইজ হচ্ছে আমার I2। বলছে নতুন জড়তার ভ্রামক হচ্ছে তোমার ওই 60% কমে গেছে, তাহলে 60% কমে গেলে তার মধ্যে থাকবে অবশিষ্ট কত বলতো? 40%। কার 40% বলতো? পুরনো জড়তার ভ্রামকে 40%। তাহলে তার মধ্যে অবশিষ্ট থাকবে 40%, কার? পুরনো জড়তার ভ্রামকে 40%। দিস ইজ হচ্ছে আমার ব্যাপার। প্রথমে আমার বলা আছে যে শুরুতে যখন তার দুহাত প্রসারিত ছিল, তখন তার একটা তোমার কৌণিক বেগ দেওয়া আছে 4 রেভলিউশন পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কৌণিক বেগের মান, কৌণিক বেগ ওমেগা। আমরা জানি ওমেগা সমান 2πn/t। 2πn হচ্ছে স্মল টি, বুঝা গেছে? ওমেগা সমান n মানে হচ্ছে ঘূর্ণন সংখ্যা, আর টি মানে হচ্ছে সময়। 4 রেভলিউশন পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে 4 বার সে আবর্তন করে, 1 সেকেন্ডে। তাহলে টি এর জায়গায় আমরা 1 সেকেন্ড বসাবো, আর এন এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1 সেকেন্ডে 4 বার আবর্তন করে। তাহলে এখান থেকে আমরা ω1টা পেয়ে যাব, ω1 দ্যাট ইজ হচ্ছে আমার 2 আর 4 গুণ করলে 8 হচ্ছে, ব্যাপারটা হচ্ছে 8π হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে 8π হবে, 4 দুগুণী 8, তাহলে ω1 কিন্তু আমার পাবো হচ্ছে 8π। তাহলে ω1 লিখে ফেলো 8π রেডিয়ান পার কি বলতো? রেডিয়ান পার সেকেন্ড। এখন বর্তমান কৌণিক বেগ আমাদের বের করতে বলছে, কত বেগে ঘুরবে, এখন সে কত কৌণিক বেগে ঘুরবে, তাহলে বের করতে পারবা। আমরা জানি কৌণিক বেগ ভরবেগ সংরক্ষণশীল, আদি কৌণিক ভরবেগ, এই যে জড়তার ভ্রামক কৌণিক বেগ, আদি কৌণিক ভরবেগ, ভর মানে হচ্ছে জড়তার ভ্রামক, বেগ মানে হচ্ছে ওমেগা, আদি কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক ইন্টু শেষ কৌণিক বেগ, এটাকে আমরা বলি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। মানগুলো বসাই নাও, I1টা I1 এর মতন থাকলো, I1 ω1 মানে কত? 8π। ω1 মানে হচ্ছে 8π, তাহলে খেয়াল করবা ω1 মানে হচ্ছে 8π। I2 কত? 40% মানে হচ্ছে 0.4 অফ মানে গুণ ইন্টু I1, তাহলে 0.4 ইন্টু I1। এবার ω2, আমরা ω2টা বের করবো, তুমি সবই কাটো আর কি। I1 কাটা যায়, পাই তো নাই, পাই থাকবে, তাহলে এখানে আমার ω2 ইকুয়াল টু পাবো হচ্ছে 8π হচ্ছে 0.4, 8π/0.4 এত, 8π/0.4 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমার নতুন কৌণিক বেগ, এতটুকু জাস্ট আমার ম্যাথটা, বুঝছো? 8π/0.4,
তাহলে এখান থেকে তুমি ওমেগা 2 ইকুয়াল টু পাবা 8 পাই, তো না? তাহলে এখানে তোমার থাকবে 8 পাই বাই 0.4 এত রেডিয়ান পার সেকেন্ড। এই উত্তর দিয়ে দাও, এটা হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। এইটুকু আমরা বুঝতে পারলাম ব্যাপারটা, ঠিক আছে? বুঝতে পারছো? ওমেগা 2টা আমাকে বের করতে বলছে, নতুন কৌণিক বেগটা আমাদেরকে বের করতে বলছে। তুলে নাও। রেভলিউশন পার সেকেন্ড কি বললাম তো অনেকবার, রেভলিউশন পার সেকেন্ড। এটা প্রশ্ন করার আগে নিজে একবার কমন সেন্স দিয়ে ভাবো। পার সেকেন্ড মানে কি? পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ড। পার সেকেন্ড মানে কি? পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ড। পার সেকেন্ড মানে আমি বলছিলাম কিন্তু রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন সংখ্যা, দ্যাট ইজ রেভলিউশন। রেভ মানে কি? রেভের ইংলিশ হচ্ছে রেভলিউশনের বাংলা কি? ঘূর্ণন সংখ্যা। এটা তো বোঝা উচিত না ভাইয়া, বলো তো? রেভলিউশন পার সেকেন্ড কি? প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। তো 4 রেভলিউশন পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 4 বার ঘুরতেছে। সহজ না ব্যাপারটা? 4 রেভলিউশন পার সেকেন্ড, 4 রেভলিউশন পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 4 বার ঘুরতেছে। এই জন্য প্রতি সেকেন্ড মানে এখানে 1 বসেছি, এখানে 4 বসেছি। দেখো একটু, তাহলে এইটুকু আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি। ব্যাপারটা বোঝা গেল বিষয়টা? ওকে, তো এইটুকু আমরা বুঝতে গেছি। হ্যাঁ, তো এর পরের ম্যাথে যাই আমরা। এর পরের ম্যাথ তো খেয়াল করবা মন দিয়ে। এর পরের ম্যাথে আমরা যাই। এর পরের ম্যাথে আমাদের বলতেছে যে আমাদের কাছে একটা চাকতি আছে। চাকতি, খেয়াল করবা মন দিয়ে। আমাদের কাছে একটা চাকতি আছে, চাকতি বা একটা সিডি আর কি, ডিস্ক। চাকতি বা সিডি বা ডিস্ক, সেই চাকতিটা বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে। তাহলে আমি চাকতিটা আঁকি একটু মন দিয়ে। এই হচ্ছে আমাদের একটা চাকতি, খেয়াল করবা। এই হচ্ছে আমার চাকতি। এই চাকতিটা হচ্ছে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটা অক্ষ আঁকি আমরা। এই হচ্ছে আমাদের অক্ষ, এই হচ্ছে আমাদের অক্ষ। তাহলে খেয়াল করবা, তাহলে এই অক্ষের সাপেক্ষে চাকতিটা গোল গোল করে আবর্তন করতেছে। এই চাকতিটা বৃত্তাকার পথে আবর্তন করতেছে। তাহলে এই চাকতিটা হচ্ছে বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে। তো আমাদের বলা আছে চাকতিটা 30 আরপিএম এ ঘুরতেছে। 300 আরপিএম এ ঘুরতেছে। আরপিএম মানে কি ভাই? আরপিএম মানে কমন সেন্স অ্যাপ্লাই করো। আর মানে রেভলিউশন, পি মানে পার, এম মানে মিনিট। রেভলিউশন পার মিনিট মানে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে 300 অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমাদের এই চাকতির একটা জড়তার ভ্রামক আছে। চাকতির জড়তার ভ্রামককে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। চাকতির একটা জড়তার ভ্রামক থাকবে। চাকতি যেহেতু ঘুরতেছে বৃত্তাকার পথে, চাকতির একটা জড়তার ভ্রামক থাকবে। সেই চাকতির জড়তার ভ্রামককে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। এখন কি করলাম? এটা হচ্ছে ইনিশিয়াল কেস। এখন এই হচ্ছে আমার চাকতিটা। এখন চাকতির উপরে আমরা একটা ভর স্থাপন করছি। এই চাকতিটা এই অক্ষের সাপেক্ষে, খেয়াল করবা, এই অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে। এখন চাকতির উপরে আমরা 0.01 কেজির ভর স্থাপন করছি। চাকতির সেন্টার অফ অ্যাক্সিস থেকে বা অ্যাক্সিস অফ রোটেশন থেকে, মনে করো অ্যাক্সিস অফ রোটেশন থেকে ধরো 2 সেন্টিমিটার, অ্যাক্সিস অফ রোটেশন থেকে 2 সেন্টিমিটার দূরে আমরা হচ্ছে 0.01 কেজি ভরের একটা বস্তুকণা আমরা স্থাপন করছি। 0.01 কেজি ভরের একটা বস্তুকণা স্থাপন করছি। এখন চাকতির উপর কিন্তু এই বস্তুটা আছে, মানে চাকতিটাও আবর্তন করতেছে, চাকতির সাথে কিন্তু এই বস্তুটাও কিন্তু বৃত্তাকার পথে গোল গোল করে হচ্ছে আবর্তন করতেছে। এরকম একটা সিনারিও। এই চাকতিটা কিন্তু এখন বলা আছে কোশ্চেনে, এখন চাকতিটা 240 আরপিএম এ ঘুরতেছে। বর্তমানে চাকতিটা 240 আরপিএম এ ঘুরতেছে। যদি এমন হয় তাহলে আমার চাকতির জড়তার ভ্রামক কত হবে, এটা আমাদের বের করতে বলছে। চাকতির জড়তার ভ্রামক বা চাকতির মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে বের করতে বলছে। আগে বলো প্রশ্নটা বুঝছি কিনা? চাকতির জড়তার ভ্রামক কত হবে এটা আমার বের করতে বলছে, মানে অ্যাকচুয়ালি আই এর ভ্যালু। চাকতির জড়তার ভ্রামককে আমরা আই ধরছি, এটা আমাদের বের করতে বলছে। আগে বলো কোশ্চেনটা আমরা বুঝতে পারছি কিনা, প্রশ্নটা আমরা বুঝতে পারলাম কিনা একটু আমাকে কমেন্টে জানায় দাও। কোশ্চেনটা আমরা এতক্ষণ কোশ্চেন বললাম, এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি কিনা। কোশ্চেন বুঝতে পারলে আমরা উত্তরটা ইজিলি পারবো। এই না, কোশ্চেন বুঝতে পারলে আমরা উত্তরটা পারবো। বলো কোশ্চেনটা আমরা বুঝতে পারছি কিনা। কোশ্চেনটা চাকতি আছে, চাকতিটা হচ্ছে 300 আরপিএম এ ঘুরতেছে। অতঃপর কি করা হয়েছে? অতঃপর চাকতির এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে, মানে যেই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে 2 সেন্টিমিটার দূরে একটা ছোট্ট স্মল এম ভর বস্তুকণা রাখা আছে। সেই স্মল এম ভরের বস্তুকণাটাও ঘুরতেছে বৃত্তাকার পথে, যেহেতু সে চাকতির উপর রাখা।
তাহলে 2 সেন্টিমিটার দূরে স্মল এম এর ভর দেওয়া আছে 0.01 কেজি। তাহলে যদি এমন হয় তাহলে আমাদের চাকতির জড়তার ভ্রামকটা বের করতে বলছে, অ্যাকচুয়ালি চাকতির জড়তার ভ্রামকটা আমাকে বের করতে বলছে। আর বর্তমানে এই ভর রাখার ফলে এই চাকতিটা এখন 200 আরপিএম এ বৃত্তাকার পথে ঘুরতেছে, চাকতিটা 200 আরপিএম এ বৃত্তাকার পথে ঘুরতেছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা সলভ করা কি শুরু করব? ইয়েস অর নো আমাকে বলো, সলভ করা কি আমরা শুরু করব? আমরা তাহলে সলভ করা শুরু করে ফেলি আস্তে আস্তে করে। হ্যাঁ, আমরা তাহলে ব্যাপারটা সলভ করা শুরু করে ফেলি, চাকতির জড়তার ভ্রামক আমরা বের করব। আচ্ছা, তো বের করি আমরা, খেয়াল করবা। মেইনলি আমাদের আমরা জানি কৌণিক ভরবেগ সংরক্ষণশীল। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল মানে হচ্ছে আদি কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল আদি তোমার ভরবেগ ইজ ইকুয়াল টু বর্তমান ভরবেগ। তাহলে ভরবেগ মানে ভ্রামক আর কি, যে ভ্রামক আদি ভ্রামক ইন্টু আদি জড়তার ভ্রামক ইন্টু আদি কৌণিক বেগ ইজ ইকুয়াল টু বর্তমান জড়তার ভ্রামক ইন্টু বর্তমান কৌণিক বেগ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বা আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা বলতে পারি। m1v1 ইজ ইকুয়াল টু m2v2, জাস্ট লাইক এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে I1 ω1 ইজ ইকুয়াল টু I2 ω2, আর কিছুই না। I1 ω1 ইজ ইকুয়াল টু I2 ω2, ঠিক আছে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এবার কথা হচ্ছে I1 মানে হচ্ছে এর জড়তার ভ্রামক, এই যে প্রথম অবস্থায় জড়তার ভ্রামক। তাহলে প্রথম অবস্থায় জড়তার ভ্রামক কিন্তু আমার এখানে I থাকবে, চাকতি প্রথম অবস্থায় কিন্তু চাকতি ছাড়া আর কেউই নাই। তাহলে জড়তার ভ্রামক হচ্ছে আমার I, মানে প্রথম অবস্থায় এই সিস্টেমের জড়তার ভ্রামক। এই সিস্টেম হচ্ছে আমার প্রথম অবস্থা বা ফার্স্ট অবস্থা। এই সিস্টেমে কিন্তু কোশ্চেন মানে ও আচ্ছা, তাহলে এই অবস্থানে কিন্তু শুধুমাত্র আমার চাকতি আছে। তাহলে এই অবস্থানে চাকতি জড়তার ভ্রামক হচ্ছে I ω1 মানে কৌণিক বেগ। আমাদের কৌণিক বেগ দেওয়া আছে 300 আরপিএম। আচ্ছা, তাহলে কৌণিক বেগ ω1টা আমরা বের করব। তাহলে ω1 আমরা বের করব। তাহলে ω1 আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই হচ্ছে স্মল টি, দ্যাট ইজ ওমেগা। ফর্মুলা 2 পাই n বাই স্মল টি, যেখানে n মানে ঘূর্ণন সংখ্যা, টি মানে সময়। 300 আরপিএম মানে কি, একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, সাধারণ সেন্স। m মানে মিনিট, পার মিনিট, pm মানে পার মিনিট, আর মানে রেভলিউশন। এখানে বলতেছে প্রতি মিনিটে, মানে 1 মিনিটে 300 বার আবর্তন করে। তাহলে ঘূর্ণন সংখ্যা n আমার দেওয়া আছে হচ্ছে 300 বার ঘূর্ণন সংখ্যা, আর টি হচ্ছে প্রতি মিনিট মানে 1 মিনিট, আর 1 মিনিট মানে কয় সেকেন্ড বলো তো? 60 সেকেন্ড। তাহলে উপরে আমরা বসাবো 300 n এর জায়গায়, নিচে আমরা বসাবো 60। তাহলে আমার থাকবো হচ্ছে 2 পাই ইন্টু 300 ডিভাইড বাই হচ্ছে 60 আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, কাটাকাটি করলে আমরা পাবো 0 0 কাটো, 3 দুগুণী 6, তাহলে 3 দুগুণী 6 সবই কাটাকাটি যাবে, এই 6 আর 3 দুগুণী কাটাকাটি যাবে। তাহলে কত? তাহলে এখানে আমার থাকবে হচ্ছে, এই কি করলাম দেখো, আবার দেখি আবার। তাহলে 2 পাই n মানে ঘূর্ণন সংখ্যা হচ্ছে আমার 300, এই যে 300 ডিভাইড বাই টি মানে হচ্ছে প্রতি মিনিটে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 বসালাম, এই তো হয়ে গেল। এবার কি করবো দেখো, এই যে 0 0 কাটবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 2 3 দুগুণী 6 আর 3 10 30, 10 পাই। তাহলে এখান থেকে আমরা আসবো হচ্ছে 10 পাই। তাহলে দেখো ω1 আমরা পেয়ে গেলাম হচ্ছে 10 পাই। তাহলে ω1 বসায় দাও 10 পাই, এই যে 10 পাই বসালাম আমরা, ω1 ইজ ইকুয়াল টু I2 মানে বর্তমানে সেকেন্ড পজিশনটাই, মানে সেকেন্ড কেসে জড়তার ভ্রামক, সেকেন্ড কেসে। তাহলে সেকেন্ড কেসে কিন্তু চাকতিও আছে, আবার একটা ছোট্ট বস্তুকণাও আছে। এই ছোট্ট বস্তুকণার হচ্ছে জড়তার ভ্রামক আমরা জানি mr²। তাহলে ছোট্ট বস্তুকণার জড়তার ভ্রামক, চাকতিও আছে, চাকতির জড়তার ভ্রামক প্লাস ছোট্ট বস্তুকণার জড়তার ভ্রামক হচ্ছে mr², ঠিক আছে। যেখানে আর মান হচ্ছে যে ছোট্ট বস্তু কণা হতে তোমার ঘূর্ণন অক্ষের যে দূরত্ব, লম্ব দূরত্ব, দ্যাট ইজ হচ্ছে আমার r², ইন্টু ω2। তাহলে ω2 মানে হচ্ছে 2 পাই বাই হচ্ছে তোমার ω2 মানে হচ্ছে কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ বের করতে পারবো ω2, ফর্মুলা হচ্ছে মানে বর্তমান সেকেন্ড কেসের জন্য কৌণিক বেগ 2 পাই ঘূর্ণন সংখ্যা বাই হচ্ছে সময়। এখানে 240 আরপিএম মানে কি, প্রতি মিনিটে 240 বার রেভলিউশন দিচ্ছে। তাহলে n হচ্ছে আমার 240, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 240 হচ্ছে আমার n ঘূর্ণন সংখ্যা, ডিভাইড বাই প্রতি মিনিটে মানে 1 মিনিটে মানে 60 সেকেন্ড, 60। তাহলে এখান থেকে আমরা ω2 পেয়ে গেলাম। তাহলে ω2 আমরা এই যে দেখো কাটাকাটি করো, 0 0 কাটো, 24 দুগুণী কত, তারপর হচ্ছে 2 3 কাটো, 3 3 8 24, তাহলে 8 পাই, তাহলে 8 পাই হবে, 3 8 24 মানে 8 পাই, দ্যাট ইজ হচ্ছে আমার ω2, 8 পাই। তাহলে ω2 হচ্ছে আমার 8 পাই, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে আমার পাই কাটা, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে পাই কাটা থাকবে হচ্ছে 10i ইজ ইকুয়াল টু, আমার এখান থেকে থাকবে হচ্ছে 8 ইন্টু পাই কাটা 8 ইন্টু i প্লাস হচ্ছে mr², m মানে বস্তুর ভর, দ্যাট ইজ 0.01 ইন্টু r², আর মানে হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? এই যে বস্তু কণা হতে তোমার ঘূর্ণন অক্ষের যে দূরত্ব, দ্যাট ইজ 2 সেন্টিমিটার, স্মল আর
2 সেন্টিমিটার মানে 0.02 আর কি, 0.02, এত স্কোয়ার, এইটুকু আমরা বুঝলাম। এখান থেকে তুমি আই বের করতে পারবে না, তাহলে 10i ইকুয়াল টু 8i, 10i ইকুয়াল টু 8i, বাদ বাকিগুলো তুমি পারবে না, বাদ বাকিটুকু তুমি পারবে। এখান থেকে আইটা বের করতে পারবা, ইয়েস অর নো বলো। ভর ইন্টু আর স্কোয়ার, 0.02 এর স্কোয়ার। তো এখান থেকে তুমি আইটা বের করবা, জাস্ট আই বের করবা, কিছুই না। এখান থেকে জাস্ট যথাভ্রামক আই, চাকতির যথাভ্রামক আইটা বের করবা, সামথিং কেজি মিটার স্কোয়ার। বলো বুঝতে পারছি কিনা ম্যাটটা? বলো ম্যাটটা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এখানে আমরা দুইটা যথাভ্রামক আমরা যোগ করছি, কারণ এই সিস্টেমে আমাদের বস্তু দুইটা, এই সিস্টেম আর বস্তু দুইটা। এই যে চাকতির যথাভ্রামক হচ্ছে আমার আই, প্লাস এই ছোট্ট বস্তু কণা যথাভ্রামক হচ্ছে আমার স্মল এম আর স্কোয়ার, যেখানে স্মল এম মানে বস্তুর ভর, আর এই যে স্মল আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ হতে এই বস্তু কণার যে দূরত্ব, দ্যাট ইজ 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটারকে মিটারে নিয়েছি আর কি, 0.02 হবে। 2 সেন্টিমিটারকে মিটারে নিয়েছি, 0.02 হবে। এখান থেকে আই আমরা বের করতে পারবো। ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। বলো বুঝতে পারছি কিনা? এম আর স্কোয়ার কেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। এম আর স্কোয়ার কেন ভাই? এগুলো কিন্তু এখানে এখন বলা কিন্তু বিশাল বড় পাপ। তারপর আমি তোমাকে বুঝাই দিচ্ছি, যেহেতু প্রশ্ন করছো। ওকে, এখানে এম আর স্কোয়ার কোথা থেকে আসলো? এখন বর্তমানে বস্তু দুইটা, এই হচ্ছে চাকতি, আর এই চাকতির উপর একটা বস্তু আছে, এই ছোট্ট বস্তু কণা আছে। তাহলে বস্তু কয়টা? এখানে দুইটা। এখানে বস্তু কয়টা? দুইটা। যে এই হচ্ছে ঘূর্ণন অক্ষ, দিস ইজ ঘূর্ণন অক্ষ। তাহলে বস্তু হচ্ছে দুইটা, দিস ইজ চাকতি। তাহলে চাকতি হচ্ছে একটা বস্তু, এই চাকতির যথাভ্রামক হচ্ছে আমার আই। ওকে, বুঝতে পারলাম। এবার খেয়াল করবা, এটা হচ্ছে আমার স্মল এম ভরের বস্তু, দিস ইজ স্মল এম। এই স্মল এম ভরের বস্তু কণা তো ঘুরতেছে বৃত্তাকার পথে, তাহলে এরও কি যথাভ্রামক থাকবে না? তাহলে স্মল এম ছোট্ট বস্তু কণা যথাভ্রামক, ছোট্ট বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরলে তার যথাভ্রামক হয় এম আর স্কোয়ার, স্মল এম আর স্কোয়ার। যেখানে আর মানে হচ্ছে কি? আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুর দূরত্ব, দ্যাট ইজ হচ্ছে স্মল আর। ঠিক আছে, চাকতির যথাভ্রামক তো আই ধরছি, আই চাকতির যথাভ্রামক। চাকতির কি ব্যাসার্ধ জানো? যে চাকতির যথাভ্রামক তুমি ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। জানাতুল কি, তোমার নাম কি? জানাতুল কি ফেরদৌস। তুমি কি চাকতির ব্যাসার্ধ কোনোদিন জানো? কোনোদিন কি চাকতির ব্যাসার্ধ দেওয়া আছে? চাকতির কোনো ব্যাসার্ধের মান দিয়ে দেওয়া নাই। তো চাকতির যতার ভ্রামককে আমরা আই ধরছি, চাকতির যথাভ্রামককে আমরা আই ধরছি। চাকতির যথাভ্রামকের ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। কোনো লাভ নেই কেন? কারণ এখানে চাকতির কোনো ব্যাসার্ধের মান আমরা জানি না, চাকতির কোনো ব্যাসার্ধের মান জানি না। তাই চাকতির যতার ভ্রামককে আমরা আই ধরছি, চাকতির যতার ভ্রামককে আমরা আই ধরছি। দিস ইজ চাকতির যতার ভ্রামক। তাহলে চাকতির যতার ভ্রামক আই, আর এই যে ছোট্ট বস্তু কণা, এই ছোট্ট বস্তু কণা যদি গোল 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 করে ঘুরে, গোল 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 করে ঘুরে, তাহলে ছোট্ট বস্তু কণার যতার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার। দেন দুটো যোগ করলে আমরা এই পুরো সিস্টেমের যতার ভ্রামক পাবো। বোঝা গেল ব্যাপারটা? এটাই হচ্ছে খেলা। ঠিক আছে, এটাই হচ্ছে খেলা, যে এখানে তুমি চাকতির যতার ভ্রামকের ফর্মুলা আই ইকুয়াল টু তুমি হাফ এম আর স্কয়ার কি অ্যাপ্লাই করে কি করবা? চুপ করে বসে থাকবা, লাভ নেই। কারণ তুমি তো চাকতির ভরও তুমি জানো না। অ্যাকচুয়ালি তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা কেন? এই ফর্মুলা অ্যাপ্লাই করা মানে জীবন নষ্ট। এখন এই অঙ্কের জন্য পুরোপুরি জীবন শেষ। কেন জীবন শেষ? কারণ তুমি চাকতির ভরও জানো না, চাকতির ভর তুমি জানোই না, চাকতির ব্যাসার্ধ তুমি জানোই না। তাহলে ভরও জানো না, চাকতির ব্যাসার্ধ জানো না, ফর্মুলা অ্যাপ্লাই করে লাভ কি? কোনো লাভ নেই। হচ্ছে কথা, একটু বুদ্ধি ইউজ করতে হবে, হালকা পাতলা তো করে ফেলো। কমেন্ট ডিলিট করা যায় না, লাইভ ক্লাসে কমেন্ট ডিলিট করা যায় না, আবারও বলি সবাইকে। হচ্ছে কথা। অ্যান্সার কত? অ্যান্সার দেখো, ক্যালকুলেটারে চাপ দাও, আঙ্গুল দিয়ে চাপ দাও, দেখবা না মান চলে আসবে অ্যান্সার। ম্যাথটা কি ভালো লাগছে? ম্যাথটা বুঝতে পারছি কিনা বলো ম্যাথটা। আর এই যে এই আরপিএম মানে কি বুঝছো? আরপিএম মানে রেভুলেশন পার মিনিট। এগুলো কিন্তু ভুল না হয়, এগুলো কিন্তু এখন না বোঝাটা কিন্তু অন্যায়, অপরাধ। ঠিক আছে, অপরাধ। ঠিক আছে, তো লিখে নাও রেভুলেশন পার মিনিট, আরপিএম, রেভুলেশন পার মিনিট। রেভুলেশনের বাংলা কি? সায়েন্সের স্টুডেন্ট তোমরা, ইন্টারমিডিয়েটের। রেভুলেশনের বাংলা হচ্ছে ঘূর্ণন, পার মানে কি? প্রতি, এম মানে কি? মিনিট। তাহলে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা আরপিএম। আরপিএস মানে কি? আরপিএস মানে কি? প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। রেভুলেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। বা এই যে রেভ পার সেকেন্ড, এটা মানে কি? প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। ঠিক আছে, ওগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু। আচ্ছা, এরপরে আরেকটা ভালো ম্যাথ করবো, আরেকটা ভালো ম্যাথ। তো লিখে নাও, আরেকটা ভালো ম্যাথ করবো আমরা। তো লিখে নাও
রোমান রোমান চাকতির জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার। আবারও সেম প্রশ্ন করতেছে রোমান রোমান। খেয়াল করে দেখো, চাকতির জড়তার ভ্রামক হাফ হইলো, এম মানে কি চাকতির ভর, চাকতির ভর কি দেওয়া আছে কোশ্চেনে? দেওয়া নেই। আর মানে কি চাকতির ব্যাসার্ধ, দেওয়া আছে কোশ্চেনে? দেওয়া নেই। তাহলে কেন এই ফর্মুলা অ্যাপ্লাই করবো? ওকে, তো এবার আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা মেবি ইয়াতে আসছিল, কোন একটা অ্যাসাইনমেন্টে আসছিল নাকি ভুলে গেছি। একটা টেবিল, একটা টেবিল, খেয়াল করবা, একটা টেবিল, এই টেবিলের তোমার একটা ছিদ্র আছে, ছিদ্র, এর একটা ছিদ্র আছে। তো ছিদ্রের মনে করো, ছিদ্রের এখান থেকে একটা সুতা ডান দিকে বেরোনো, যার ফলে এখানে একটা বস্তু রাখা আছে, বস্তু, এই বস্তুটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, খেয়াল করবা। আর টেবিলের মাঝখানের ফুটা দিয়ে, নিচ দিয়ে, টেবিলের সুতাটা আমি অন্য কাল দিয়ে আঁকি, এখানে ফুটা আছে, টেবিলের মাঝখানে ফুটা আছে, দড়ি দিয়ে বাঁধা। তাহলে এখানে একটা দড়ি আছে, আর এই ফুটা দিয়ে নিচ বরাবর দড়ি চলে গেছে, ঠিক আছে? ফুটা দিয়ে নিচ বরাবর দড়ি চলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমার অবস্থা। আর এখানে হচ্ছে আমার স্মল এম ভরের বস্তু, সেটা কিনা বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে, সেটা কিনা বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে। আমি সিনারিওটার ব্যাখ্যা করি, সিনারিওটা। ওকে, তাহলে বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে। হ্যাঁ, আর একদম নিচে একটা বস্তু রাখা, এই বস্তুর ভর দেওয়া নেই, এই বস্তুর ভর আমার কোনো কিছু বলা নাই, ভর আমার বলে দেওয়া নাই। এই বস্তু যখন ভারের কারণে নিচের দিকে নামবে, এই সুতাটা কি নিচের মানে এভাবে করে ছোট হয়ে যাবে না? মানে ব্যাসার্ধটা কি ছোট হয়ে যাবে না? ঘূর্ণন ব্যাসার্ধ শুরুতে আমি ধরলাম এর যে ঘূর্ণন ব্যাসার্ধ, এই শুরুতে এই ঘূর্ণন ব্যাসার্ধ ছিল হচ্ছে 0.6 মিটার। শুরুতে ঘূর্ণন ব্যাসার্ধ ধরলাম, দ্যাট ইজ হচ্ছে আমার R1। শুরুতে ঘূর্ণন ব্যাসার্ধ ছিল 0.6 মিটার, দ্যাট ইজ হচ্ছে আমার 0.6 মিটার। বুঝছো? আচ্ছা, এর একটা ভেলোসিটি ছিল, এর ভেলোসিটি হচ্ছে ছিল, মনে করো এর ভেলোসিটি ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এর একটা স্পর্শকীয় বেগ ছিল, এই স্পর্শকীয় বেগ দ্যাট ইজ আমি ধরলাম V1, সেই V1টা ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, এমন কিছু ছিল, রাইট? আচ্ছা, তো বলছে যে যখন ঘূর্ণন ব্যাসার্ধ, যখন ঘূর্ণন ব্যাসার্ধ 0.4 মিটার হবে, তখন যখন ঘূর্ণন ব্যাসার্ধ 0.4 মিটার হবে, তখন যখন ঘূর্ণন ব্যাসার্ধ 0.4 মিটার হবে, তখন বেগ কত হবে? তখন স্মল এম ভরের বস্তুর বেগটা কত হবে? এটা আমাকে বের করতে বলছে। স্পর্শকীয় বেগটা কত হবে? প্রশ্ন বুঝছো কিনা বলো, প্রশ্ন বুঝছো কিনা বলো। আমি আরেকবার ব্যাখ্যা করতেছি, প্রশ্নটা বুঝছো কিনা বলো। এখানে সুতামুতার ওরকম কোনো কাহিনী নাই, জাস্ট আগে বলি একটু মন দিয়ে। এখানে একটা বস্তু, এই বস্তুটা বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে, এই বস্তুটা সুতা দিয়ে বাঁধা, টেবিলের মাঝখানে ফুটা আছে, এই ফুটা দিয়ে আর একটা সুতা, ফুটা দিয়ে হচ্ছে তোমার সুতা নিচের প্রান্তে বের হনো। এখন খেয়াল করবা, যদি এখান থেকে কেউ টান দেয়, কেউ যদি টান মারে, কি হয়ে যাবে? এখানে সুতাটা কি ছোট হয়ে যাবে না? কেউ যদি টান মারে, ফিল করো, টান মারলে কি হবে? এখান থেকে সুতাটা কি একটু বাম দিকে সরে যাবে না? মানে ব্যাসার্ধটা কমে যাবে না? ব্যাসার্ধ কমে গিয়ে মনে করো 0.4 মিটার হলো, তাহলে ব্যাসার্ধ কমে গিয়ে 0.4 মিটার হলে তখন আমার এই বস্তুর বেগটা কত হবে? মানে যদি ব্যাসার্ধ এখন বর্তমানে, মানে সত্যি কথা বলতে প্রশ্ন এরকম বলতেছে, আমি প্রশ্নটা সহজ করে ব্যাখ্যা করি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? সহজ করে ব্যাখ্যা করি, কোশ্চেন আমি সহজ করে ব্যাখ্যা করি। আমার কাছে স্মল এম ভরের বস্তু ছিল, একেবারে ইজি করে ব্যাখ্যা করি। দিস ইজ আমার স্মল এম ভরের বস্তু, স্মল এম। আচ্ছা, সেই স্মল এম ভরের বস্তুর ব্যাসার্ধ হচ্ছে 0.6 মিটার। ভেরি গুড, ব্যাসার্ধ, ঘূর্ণন ব্যাসার্ধ 0.6 মিটার, এটাকে আমি ধরলাম হচ্ছে R1। এখন সেটা স্পর্শকীয় বেগ নিয়ে ঘুরতেছে, সেই স্পর্শকীয় বেগ অবশ্যই বৃত্তাকার পথে বস্তু ঘুরলে একটা স্পর্শকীয় বেগ কাজ করে, সেই স্পর্শকীয় বেগটা V1, দ্যাট ইজ আমার দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। স্পর্শকীয় বেগের মানটা আমার দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, এটা আমার দেওয়া আছে স্পর্শকীয় বেগের মান 3 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। কি বলছে সহজ ভাষায়, যদি ঘূর্ণন ব্যাসার্ধ কমে যায়, ঘূর্ণন ব্যাসার্ধ কমে মনে করো 4 মিটার হয়ে গেল, তাহলে এই যে আমার স্মল এম ভরের বস্তু, এই যে আমার স্মল এম ভরের বস্তু, এর ঘূর্ণন ব্যাসার্ধ কমে গেছে। আগে ছিল 0.6, এখন হচ্ছে 0.4 মিটার, কমে গেছে। তাহলে দিস ইজ হচ্ছে আমার নতুন ঘূর্ণন ব্যাসার্ধ R2।
এই R2 ঘূর্ণন ব্যাসার্ধের জন্য আমার এখন স্পর্শকীয় বেগের ভ্যালুটা কত হবে, এটাই হচ্ছে আমার সহজ বাংলা ভাষায় প্রশ্নটা। এটাই অ্যাকচুয়ালি আমাকে বলছে, আর এটা হচ্ছে কঠিন ভাষায় ব্যাখ্যা করা। এটা কঠিন ভাষায় এই চিত্র দিয়ে ব্যাখ্যা করে, আমি সহজে ব্যাখ্যা করলাম। বলো প্রশ্ন বুঝছো কিনা? মানে ফিজিক্স পারতে গেলে প্রশ্ন বোঝাটা খুব দরকার, ফিজিক্স পারতে গেলে। আর এখানে কাহিনীটা কি বলতেছে এখান থেকে যদি কেউ সুতা দিয়ে টান দেয়, সুতা দিয়ে টান দিলে এই সুতাটা কিন্তু বাম দিকে খেপে যাবে, বাম দিকে চলে যাবে, চলে গেলে ব্যাসার্ধ কমে যাবে, যার ফলে তার ওই বেগটা কত হবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নম্রতা মাহমুদ। সাবি এখন কি বুঝতে পারছো? বলো এইটুকু বুঝতে পারছো কিনা, বলো এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু এইটুকু বুঝতে পারছি কিনা? ব্যাসার্ধটা কমে গেছে, ব্যাসার্ধ কমে গেছে, R2 ব্যাসার্ধ কমে গেছে, এই ব্যাসার্ধ কমে গিয়ে 0.4 মিটার হয়ে গেছে। এই কমে যাওয়া ব্যাসার্ধের এখন স্পর্শক বেগটা কত? সহজ করে ব্যাখ্যা করছি, সহজ করে ব্যাখ্যা করছি। এখানে তো তোমার কঠিন করে ব্যাখ্যা করা, এখানে আমি সহজ করে ব্যাখ্যা করছি খুবই সহজ ভাষায়। যে স্মল এম ভরের বস্তু এই বৃত্ত পথে ঘুরতেছে, সেই বৃত্ত পথের রেডিয়াস হচ্ছে 0.6 মিটার, তার স্পর্শকীয় বেগ 3 মিটার পার সেকেন্ড। এখন যদি সে R2 অর্থাৎ 0.4 মিটার রেডিয়াসে, এখন যদি তার রেডিয়াস বৃত্ত পথে ঘূর্ণনরত যে রেডিয়াস, ঘূর্ণনরত যে ব্যাসার্ধ, দ্যাট ইজ 0.4 মিটার হয়, তখন তার স্পর্শকীয় বেগ কত হবে, ভিটোটা কত হবে? অসাধারণ। কোশ্চেন বুঝছো, অঙ্ক পারে গেছে। কোশ্চেন বুঝছো? দেখো আগে তোমাকে জিজ্ঞেস করি, কোশ্চেন কি বুঝছো? কোশ্চেন কি বুঝছো? তোমাকে জিজ্ঞেস করলাম, কোশ্চেন কি বুঝছো? ঠিক আছে, বুঝছো? তুমি বলছো যে হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। তাহলে কি বলতো, তাহলে তুমি আসলে অঙ্কটা পেরে গেছো, শেষ। কিভাবে পারছো? কিভাবে অঙ্কটা পারছো? সোজা তো ভাই। কিভাবে সোজা জানো? আমরা জানি কৌণিক ভরবেগ সংরক্ষণশীল। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল হলে কি হবে? কৌণিক ভরবেগ সংরক্ষণশীল হলে হবে যে আদি কৌণিক ভরবেগ, এই যে জড়তার ভ্রামক ইন্টু আদি কৌণিক বেগ ইজ ইকুয়াল টু পরবর্তী কৌণিক ভরবেগ, দ্যাট ইজ শেষ জড়তার ভ্রামক ইন্টু শেষ কৌণিক বেগ। বুঝতে কি খুব ঝামেলা হয়েছে? না। এখানে কি একটা দেখো তো, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটা ছোট্ট বস্তু কণা গোল গোল করে ঘুরতেছে না? নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আর ব্যাসার্ধের ছোট্ট বস্তু কণা গোল গোল করে ঘুরতেছে, তাহলে তার জড়তার ভ্রামক হবে হচ্ছে mr স্কয়ার, m ইন্টু ব্যাসার্ধ আর এর স্কয়ার। এখানে ওমেগা 1টা ওমেগা 1 থাকলো ইজ ইকুয়াল টু, এখানে কি হচ্ছে, এখানেও কি সেম, এটা নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থেকে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে, ঘূর্ণন অক্ষ থেকে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে ছোট্ট বস্তু কণা গোল গোল করে ঘুরতেছে, ছোট্ট বস্তু কণা জড়তার ভ্রামক হচ্ছে m ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। ঠিক আছে, ওমেগা 2টা রেখে দিলাম। খুব কি ঝামেলা? না। এখান থেকে দেখো, এখান থেকে স্মল এম কাটাকাটি হয়ে যাবে, যার ফলে এখান থেকে আমার থাকবে হচ্ছে স্মল আর স্কয়ার ওমেগা 1 স্মল আর 2 স্কয়ার ওমেগা 2, রাইট? ওকে, এবার 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 কি করবা? এবার এখান থেকে একটু আগে সরি এখান থেকে একটু আগে, সেটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আমরা ছোটবেলায় পড়ছিলাম ভি ইকুয়াল টু আর ওমেগা, ছোটবেলায় পড়ছিলাম একদম বাচ্চাকালে, ভি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা যদি হয়, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি বলতো? ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওমেগা এই ম্যাথগুলো কিন্তু আগে করাই নেই। ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে এখানে আমার ওমেগা 1, এখানে হচ্ছে আমার আর 1 এর স্কয়ার ওমেগা 1, ওমেগা 1 এর জায়গায় ভি 1 বাই কি লেখা যায়? ভি 1 বাই ব্যাসার্ধ আর 1 লেখা যায়। ওমেগা 1 এর জায়গায় ভি 1 বাই আর 1 লিখলে কি জীবন টিবন শেষ হয়ে যাবে? হবে না। আর এখানে হচ্ছে আমার আর 2 স্কয়ার, এই যে আর 2 স্কয়ার ওমেগা 2 জায়গায় যদি ভি 2 বাই আর 2 লিখি, ভি 2 বাই আর 2, জীবন টিবন কি শেষ হয়ে যাবে? না, শেষ হবে না। এখান থেকে কি করবা? আর 2 আর আর 2 স্কয়ারের একটা আর কাটবা, আর 2 কাটবা, আর 1 আর আর 1 স্কয়ারের একটা আর 1 কাটবা, তাহলে এই তো হয়েই তো গেল। এখান থেকে আমরা পারবো হচ্ছে আর 1 ভি 1 ইজ ইকুয়াল টু আর 2 ভি 2। ভাইয়া এবার আর করাই দিয়েন না, কি বের করতে হবে? ভি 2 বের করতে হবে। তাহলে এখান থেকে আমার ভি 2 বের করতে হবে, তাহলে ভি 2 ইজ ইকুয়াল টু আর 1 ভি 1 বাই কি বলতো? বাই হচ্ছে আর 2। বলছিলাম না যে তুমি অঙ্কটা পারবা প্রশ্ন বুঝলে? আর 1 কত? আর 1 এর জায়গায় বসাবা 0.6 মিটার। আর 2 কত? আর 2 জায়গায় বসাবা 0.4 মিটার। ভি 1 কত? ভি 1 এর জায়গায় বসাবা 3 মিটার পার সেকেন্ড। খুব সহজেই তুমি ভি 2টা বের করতে পারবা। তাহলে এখান থেকে তোমাকে ভি 2টা বের করতে বলছে, বুঝতে পারছো ব্যাপারটা? এটা গিয়াসউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ প্রবলেম, বইয়ের ম্যাথ কিন্তু ভাই, গিয়াস স্যারের বইয়ের ম্যাথ প্রবলেম, বুঝো, গিয়াস স্যারের বইয়ের ম্যাথ প্রবলেম। এই গিয়াস স্যারের বই তোমাদের ইন্টারমিডিয়েট, মানে মজার বিষয় হচ্ছে এই মনে হয় একমাত্র রাইটার
উনি মনে হয় তোমার জীবনের একমাত্র রাইটার, গিয়াস স্যার একমাত্র রাইটার তোমার জীবনের, যাকে তুমি ইন্টারমিডিয়েটেও পাবা, যাকে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে উঠলেও পাবা। ইঞ্জিনিয়ারিংয়ে উঠলে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স নামে একটা বই আছে, ওই বইটা পৃথিবীর সব ইঞ্জিনিয়ারের পড়তে হয়, মানে সরি বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারের পড়তে হয়, তো ওই বইটা তুমি তার পাবা, এই হচ্ছে কথা। যাই হোক, বলো বুঝতে পারছো কিনা? 4.5 এক্স্যাক্টলি, তাহলে 4.5 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? 4.5। মজা লাগছে ম্যাথটা? বলো ম্যাথটা ভালো লাগছে কিনা, ম্যাথটা ভালো লাগছে কিনা? প্রথম ম্যাথটা না বুঝলে বাদ দিয়ে দাও, প্রথম ম্যাথটা একটু আরো বেশি হাই কনসেপ্টের ছিল, বাদ দিয়ে দাও। এই ম্যাথগুলো বুঝতে পারছো কিনা, লাস্ট ম্যাথগুলো জানো একটু কমে না জানো? আজকে নাম শুনছো, এই যে আমার মাধ্যমে শুনলাম, ঠিক আছে? গিয়াসউদ্দিন স্যারের বই, বড় বড় টিচারদের জিজ্ঞেস করবা গিয়াস স্যারের বইয়ের কথা, তারা সবাই চিনে, ঠিক আছে? এগুলা বড় বড় টিচাররা অ্যাকচুয়ালি চিনে। অনেক বেশি সুন্দর ম্যাথ না? অথচ তুমি দেখো, মানে এরকম চিত্র দেখে তুমি কিন্তু আর উত্তর করবে না নর্মালি কিন্তু এই চিত্র দেখে ভয় পেয়ে তুমি আর উত্তর করবে না, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথটা দেখো কত সোজা, অ্যাকচুয়ালি ম্যাথটা কতটা সোজা। বোঝা গেল বিষয়টা? ওকে, তাহলে যদি আমরা বুঝে থাকি, ও লিয়ানা তুমি ক্লাস করতেছো, অনেক ভালো লাগলো দেখে। যদি আমরা ম্যাথটা বুঝে থাকি, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। হ্যাঁ, আচ্ছা, তোমরা মনে হয় অনেকে গ্রামে যাচ্ছে এবং অনেকে আমাকে বলছো, তো তোমাদের একটা ছোটোখাটো ইয়ের ছুটি হবে, তোমাদের একটা শীতকালীন মানে বন্ধ হবে, শীতকালীন বন্ধ। তো আমাদের আর একটা টপিক বাকি, তোমার হচ্ছে জানো তোমরা ওই রাস্তার ব্যাংকিং কোন, ওইটা একটা ক্লাসই শেষ হয়ে যাবে। তো আমি নিজেও গ্রামে যাব, তো আমাদের হচ্ছে শীতকালীন বন্ধ হচ্ছে তোমার 1 সপ্তাহ দিব। তো আমাদের কোন কোন ক্লাসগুলো আর কি হবে না বলি একটু, শীতকালীন বন্ধের কারণে বা শীতকালীন ভ্যাকেশনের কারণে। আজকে তো ক্লাস হলো আমাদের সোমবার, নেক্সট ক্লাস তো সোমবার, তো সোমবার হচ্ছে শীতকালীন ছুটি। সোমবার, এই যে এই সোমবার আসছে যে সোমবার, শীতকালীন ছুটি। তারপরে যে তোমার অ্যাকচুয়ালি বুধবার, সেই বুধবারটা হচ্ছে আমার শীতকালীন ছুটি, ঠিক আছে? বুধবারটা হচ্ছে আমাদের শীতকালীন ছুটি, ঠিক আছে? আমিও থাকবো, গ্রামে চলে যাব, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার শুক্রবারটা হচ্ছে তোমার শীতকালীন ছুটি, ঠিক আছে? শুক্রবারটা শীতকালীন ছুটি, ওকে। আচ্ছা, তারপরে যে তোমার সোমবার আসবে, তারপরে সেই সোমবার থেকে আমাদের ক্লাস হবে। তারপর যে সোমবারটা আসবে, সেই সোমবার থেকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। বোঝালো ব্যাপারটা? সেই সোমবার থেকে, সেই সোমবারে আমরা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোন করে ফেলবো, সেই সোমবারে আমরা রাস্তার ব্যাংকিং কোন টপিকটা করে ফেলবো, ঠিক আছে? ব্যাপারটা এই হচ্ছে কথা। আমি কালকে চলে যাবো, কাল পরশু চলে যাবো, মানে খুব শীঘ্রই চলে যাবো। তো দোয়া করো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমিও, তোমরাও একটু এনজয় করো, শীতকালীন বন্ধ ঘুরে বেড়াও, একটু লাইফে একটু এনজয়মেন্ট দরকার আছে, ঠিক আছে? আর অনেকে লাইভে একটু কম আসছো, কারণ আমি জানি যে অনেকে গ্রামে গেছো, ঘুরতেছো, চিল করতেছো, সেই জন্য আমাদের হচ্ছে এই কয়েকদিন হচ্ছে বন্ধ থাকবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রেকর্ড ক্লাস দিব। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড ক্লাস দিয়ে দিব না, রাস্তার ব্যাংকিং করে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব না, ঠিক আছে? আমি রাস্তার ব্যাংকিং করে রেকর্ড ক্লাস দিয়ে দিব না, ঠিক আছে? এই হচ্ছে কথা। নতুন চ্যাপ্টারই শুরু করবেন, তাহলে নতুন বছরে নতুন চ্যাপ্টার শুরু করবো, রাস্তার ব্যাংকিং করে রেকর্ড ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? তো আমি একটা রেকর্ড ক্লাস দিয়ে দেবো, তুমি দেখে নিবা। আর আমাদের এই সোম বুধ শুক্র হচ্ছে ছুটি, আমার নিজেও আমি খুলনা যাবো, খুলনায়। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এই তাহলে এই সোমবারটা বন্ধ, এই সোমবার থেকে বন্ধ, এই সোমবার, এই বুধবার, মানে যে এই সপ্তাহের সোমবার, এই সপ্তাহের বুধবার, এই সপ্তাহের শুক্রবার, নেক্সট সপ্তাহে সোমবার থেকে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ, এবং নতুন অধ্যায় ধরবো, চ্যাপ্টার 8 ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। খুলনা মানে যশোর, ইয়াতে যাব, কি বলে, আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর, হোম টাউন, কিন্তু আমি যাবো নানু বাড়িতে। এক্স্যাক্টলি, ঠিক আছে? একটু জীবনে এনজয় করে নাও, ঘুরে বেড়াও, ঠিক আছে? একটু দেখো, এত পড়াশোনা করে কি হবে, একদিন তো মরেই যাবো নাকি? আচ্ছা, ভালো থেকো, ঠিক আছে? আর হচ্ছে শীতকালীন বন্ধটা আমি অফলাইনও দিছি, সব জায়গায় শীতকালীন বন্ধ দিছি মোটামুটি। 3 দিন ছুটি, আশা করি খুব একটা প্রবলেম হবে না তোমাদের। আর আমাদের সিলেবাস তো প্রায় শেষের পথেই। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থেকো।